হুম, ঠিকঠাক দেখা যাচ্ছে। চলো হুম, আজকের যে টপিক আছে সেটা হচ্ছে আর্থকুয়েক। আগে আমরা বাকি টপিকগুলো অলরেডি পড়ে নিয়েছি। তো আজকে আর্থকুয়েকটা পুরো ডিটেলস আলোচনা করব। ভালো করে শেষ পর্যন্ত শোনো। আশা করি আর্থকুয়েক থেকে আর কোনো প্রশ্ন। প্রথমত আমরা যেটাকে আলোচনা করব আজকে, আর্থকুয়েক কাকে বলে? আর্থকুয়েক কাকে বলে তোমরা সকলেই জানো। এটা হচ্ছে একটা আমি আগে এটা পড়ি, ইংলিশটা যেটা লেখা আছে এটাই পড়ি। তারপরে তোমাদেরকে বাংলাতে তোমরা জানোই, বাংলা আবার বলবো। Earthquake can be defined as a sudden violent shaking of the ground as a result of movement in the earth's crust or volcanic action. তাহলে আর্থকোয়াক হচ্ছে কি? একটা সাডেন ভায়োলেন্ট শেকিং যেটা গ্রাউন্ডে ঘটে থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠে আর্থ ক্রাস্টের ভলক্যানিক অ্যাকশনের জন্য যে হঠাৎ করে মূল দুটো কারণের জন্য আর্থকোয়েক ঘটে থাকে। একটা হচ্ছে ভলক্যানিক অ্যাকশন, অপরটা হচ্ছে টেকটনিক। এই দুটো কারণের জন্য আর্থকোয়েক ঘটে থাকে। তো ভূপৃষ্ঠে হঠাৎ সৃষ্টি হওয়া কোনো কম্পনকে আমরা ভূমিকম্প বলে থাকি। দিস মুভমেন্ট রেজাল্ট ইন দ্য রিলিজ অফ এনার্জি। এই মুভমেন্টটা কেন হয়ে থাকে? এনার্জি রিলিজের জন্য হয়ে থাকে। কোন বরাবর? অ্যালং আ ফল্ট অ্যান্ড কজ দ্য আর্থ টু শেক। ফল্ট বরাবর এনার্জি রিলিজ হয় এবং কি হয়? আর্থে ঝাঁকুনির সৃষ্টি হয় বা কম্পনের সৃষ্টি হয়। ফল্ট বরাবর এনার্জি রিলিজ হয়, ব্যাপারটা কি তোমরা ঠিক বুঝতে পারছো না, তাই তো? ধরো এখানে একটা আর্থ ক্রাস্ট আছে, বা এটা ধরো আর্থ ক্রাস্ট, ঠিক আছে? এই আর্থ ক্রাস্টের মধ্যে একটা ফল্টের সৃষ্টি হলো, এই বরাবর একটা ফল্টের সৃষ্টি হলো, এখানে একটা ফল্ট সৃষ্টি হয়ে গেল। এই ফল্টে ধর এখানে বিভিন্ন এনার্জি জমা আছে। যখনই ফল্টের সৃষ্টি হলো, তখন এই ফল্ট বরাবর কি হলো? এখান থেকে এনার্জি রিলিজ হতে শুরু করলো এবং এই এনার্জিগুলো ওয়েভের আকারে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো, ওয়েভের আকারে। দিয়ে কি হলো? যখন যে জায়গাটিতে প্রথম এসে পৌঁছাচ্ছে সে জায়গাটাতে প্রচুর ঝাঁকুনি দিল, এইভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে যেখান থেকে এনার্জি রিলিজ হতে শুরু করলো সেই জায়গাটিকে আমরা বলে থাকি ফোকাস বা কেন্দ্র বা সেন্টার। এবং এই ফোকাস থেকে সোজা যে অংশটাতে প্রাথমিকভাবে ভূপৃষ্ঠে যে অংশে প্রাথমিকভাবে এসে ভূকম্পীয় তরঙ্গ পৌঁছায় সেটাকে আমরা বলি এপিসেন্টার। এগুলো তোমরা পড়ে আরো পাবে, ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? একটা ফল্ট এই জিনিসটা মনে রাখবে। তাহলে আর্থকুইকের ক্ষেত্রে সবসময় এনার্জি রিলিজ হয় কিভাবে? একটা ফল্ট বরাবর এনার্জি রিলিজ হয়। An earthquake, like volcanic, is a type of endogenetic process. ভলক্যানিকের মতোই আর্থকুয়েকটাও হচ্ছে একটা এন্ডোজেনেটিক প্রসেস। আমরা জানি যে ভূপৃষ্ঠের যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তন ঘটার কারণগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স এবং অপরটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স, বা এক্সোজেনেটিক প্রসেস এবং এন্ডোজেনেটিক প্রসেস। এন্ডোজেনেটিক প্রসেস মানে যে প্রসেসটা ভূ অভ্যন্তরের গভীরে ঘটে সেটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস। আর যে প্রসেসটা ভূপৃষ্ঠের উপরে ঘটে সেগুলোকে বলা হয় এক্সোজেনেটিক প্রসেস। তো এন্ডোজেনেটিক প্রসেসের মধ্যে কি কি রয়েছে? আর্থকুয়েক আছে, ভলক্যানো আছে, প্লেট টেকটনিক আছে। এইগুলো হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস এবং যার দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে থাকে। ইট জেনারেলি ইট জেনারেলি লাইজ উইদিন আ ডেপথ অফ 6 কিমি ইন দ্য আর্থ ক্রাস্ট। দেখো, ভূমিকম্পটা সাধারণত জেনারেলি বলেছে 6 কিলোমিটারের মধ্যেই ঘটে থাকে। যদিও সামগ্রিকভাবে যদি দেখি, ভূমিকম্প ঘটে থাকে 0 থেকে 700 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প ঘটে থাকে। এই অংশটির মধ্যে ভূমিকম্প ঘটে থাকে এবং এই অংশটিকে আমরা 3টে পার্টে ভাগ করব। এর পরে সেগুলোকে ডিটেলসে দেওয়া আছে, সেগুলোকে দেখতে পাবে। কিন্তু জেনারেলি কোথায় ঘটে? জেনারেলি 6 কিলোমিটারের মধ্যে বেশিরভাগ ভূমিকম্পগুলো ঘটে। আমাদের পৃথিবীতে প্রত্যেকটা দিনব্যাপী কয়েক 1 ডজনের বেশি ভূমিকম্প ঘটে থাকে। কিন্তু আমরা সমস্ত ভূমিকম্পগুলোকে উপলব্ধি করতে পারি না, বা সব ভূমিকম্পগুলো ডিস্ট্রাকটিভ নয় সেরকমভাবে, মানে ধ্বংসাত্মক নয়। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, ছবিটার দিকে তাকাও। দেখো, এটা একটা ফল্ট লাইন। লাল লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ফল্ট লাইন। এই ফল্ট লাইন বরাবর কি হলো? এখান থেকে এনার্জি রিলিজ হতে শুরু করলো। ভূ অভ্যন্তরে জমে থাকা এনার্জি যদি হঠাৎ করে ফল্ট লাইন বরাবর রিলিজ হতে শুরু করে,
তাহলে একটা ওয়েভের সৃষ্টি হয়, এনার্জি ওয়েভ। এই এনার্জি ওয়েভগুলো দেখো চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং ছড়িয়ে পড়তে পড়তে প্রথম যে যখন ওয়েভটা এসে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে, সে প্রাথমিক অবস্থাটাকে বলা হচ্ছে এপিসেন্টার। যেখান থেকে রিলিজ হতে শুরু করলো সেটাকে বলা হচ্ছে ফোকাস, ফোকাস বা সেন্টার। এটাকে হাইপোসেন্টারও বলা হয়ে থাকে, এবং যে জায়গাটিতে প্রথম এসে পৌঁছাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, এপিসেন্টার। ঠিক আছে, চলো। The point vertically above the focus of the earth surface is called the epicenter. তাহলে এপিসেন্টার কি, ফোকাসের বা সেন্টারের পুরোপুরি ভার্টিক্যালি, একদম ভার্টিক্যালি যে লাইনটা রয়েছে, ভার্টিক্যালি যে অংশটা রয়েছে ভূপৃষ্ঠের সাথে যুক্ত, সেটাকে আমরা বলি এপিসেন্টার। দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুইক উইল বি হাইয়েস্ট ইন দ্য এপিসেন্টার। এপিসেন্টারে কি হয়, আর্থকুইকের ইন্টেন্সিটিটা হাইয়েস্ট হয়। মানে কি, আর্থকুইকের তোমার এখানে তীব্রতা বেশি হয়, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, সমস্ত কিছু কিন্তু বেশি হয়। সব থেকে বেশি ক্ষয়ক্ষতি কোথায় হয়, এপিসেন্টারে হয়। তীব্রতা সব থেকে বেশি কোথায় হয়, এপিসেন্টারে হয়। অল ন্যাচারাল আর্থকুইকস টেক প্লেস ইন দ্য লিথোস্ফিয়ার। যে কোনো আর্থকুইক কোথায় হয়, লিথোস্ফিয়ারে ঘটে। কখন, এটা একটা জিনিস মনে রাখবে, কোনো আর্থকুইকই কোনো গলিত পদার্থ থেকে উৎপন্ন হয় না। আর্থকুইক উৎপন্ন হতে গেলে সেখানে একটা রিজিড মাস হতে হবে। রিজিড মাস মানে কি, মানে হচ্ছে শক্ত পদার্থ। তো সেখানে কোনো শক্ত পদার্থ হতে হবে, তবেই সেখানে আর্থকুইক হবে। ঠিক আছে, তো আর্থকুইক যে কোনো জায়গাতে হবে, রিজিড মাসের জন্য আর্থকুইকটা ঘটে থাকে। রিজিড মাস না হলে আর্থকুইক হয় না। লিথোস্ফিয়ারটা আমরা জানি রিজিড মাস, তাই লিথোস্ফিয়ারে আর্থকুইক ঘটে থাকে। Lithosphere refers to the portion of depth up to 200 কিলোমিটার। লিথোস্ফিয়ার কত দূর পর্যন্ত অংশকে আমরা লিথোস্ফিয়ার বলি, 200 কিলোমিটার অংশ পর্যন্ত অংশকে, অর্থাৎ 200 কিলোমিটার বিস্তার পর্যন্ত যে অংশ রয়েছে, বা 200 কিলোমিটার যে অংশের বিস্তার রয়েছে 0 থেকে 200 কিলোমিটার, সেই অংশটাকে আমরা বলি লিথোস্ফিয়ার। দেখবে বিভিন্ন বইয়ে পাবে এভারেজ ডেপথ অফ লিথোস্ফিয়ার 100 কিলোমিটার। এভারেজ ডেপথটা কিন্তু 100 কিলোমিটার। 2016 সালের এসএলএসটিতে একটা প্রশ্ন এসেছিল, তোমরা প্রশ্নটা আশা করি দেখেছো, মনে পড়বে তোমাদের। বলা হয়েছিল আর্থ ক্রাস্ট কত দূর পর্যন্ত বিস্তৃত, এ প্রশ্নটা এসেছিল। তো আমরা সাধারণত সব পড়ে এসেছি কি, আর্থ ক্রাস্টের এভারেজ বিস্তারটা আমরা পড়ে এসেছি, গড় বিস্তারটা আমরা পড়ে এসেছি। আমরা কি পড়ে এসেছি, 0 থেকে 35 কিলোমিটার বা 40 কিলোমিটার পর্যন্ত হচ্ছে তোমার আর্থ ক্রাস্টের গড় বিস্তার, এটা আমরা জানতাম। কিন্তু তারপরে কি দেখা গেল যে কত দূর পর্যন্ত ম্যাক্সিমাম বিস্তৃত লাভ করেছে। ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত, মানে আমরা জানি যে সমস্ত পার্বত্য অঞ্চলে, সেখানে আর্থ ক্রাস্টের বিস্তার প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, 100 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে, আবার আমরা দেখি যদি সমুদ্রপৃষ্ঠে দেখি, আর্থ ক্রাস্টের বিস্তার 5 কিলোমিটার মাত্র। তো আপ টু বলেছে, তাহলে আমরা আপ টু 100 কিলোমিটার বলতে পারি, এবং সেখানে যে অপশন ছিল সেই অনুযায়ী হয়েছিল আপ টু 60 কিলোমিটার পর্যন্ত উত্তর নেওয়া হয়েছিল। তো এখানে এরকম লিথোস্ফিয়ারের বিস্তারটাও বলা হয়েছে আপ টু 200 কিলোমিটার, এবং তথ্যটা অবশ্যই এনসিইআরটি থেকে নেওয়া, তাই এখানে ভুল হওয়ার কোনো জায়গা নেই। লিথোস্ফিয়ার রেফার্স টু দ্য পোর্শন অফ ডেপথ আপ টু 200 কিলোমিটার। কি ব্যাপার, তোমাদের প্রেজেন্সের হার এত কম? কি সবাই কি ভাবছো রেকর্ডিং ক্লাস দেখে নেবো বললে তো হবে না, এতে যুক্ত হতে হবে লাইভে। তোমাদের প্রশ্ন উত্তর যে সমস্ত অসুবিধা হবে, সেগুলোকে তোমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারবে। চলো, এরপরে দেখো, দ্য নেটওয়ার্ক অফ সিসমোগ্রাফিক স্টেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড রেকর্ডেড ডজন অফ আর্থকুয়েক এভরি ডে। সিসমোগ্রাফিক যে ওয়েব আছে, সেই সিসমোগ্রাফিক ওয়েবের দ্বারা আমরা দেখতে পাই, বা সিসমোগ্রাফিক ওয়েবে ধরা পড়ে সারা পৃথিবীতে গড়ে দিনে 12টা বা 1 ডজনেরও বেশি আর্থকুয়েক ঘটে থাকে। তাহলে সিসমোগ্রাফিক ওয়েব কি জিনিস, প্রথমত এই কতগুলো জিনিস জানতে হবে, যেগুলো যদিও পড়ে সেগুলোর আলোচনা আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। সিসমোগ্রাফ হচ্ছে একটা প্রথমে জানতে হবে সিসমোমিটার। সিসমোমিটার কি, সিসমোমিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্প
নির্ণয় করা হয় কোনখানে ভূমিকম্প হচ্ছে যে যন্ত্রে ধরা পড়ে সেই যন্ত্রটাকে আমরা বলি সিসমোমিটার। যে যন্ত্রের সাহায্যে দেখা হয় সেই যন্ত্রটাকে আমরা বলি সিসমোমিটার। এই সিসমোমিটারে যে গ্রাফটা তৈরি হয় সেই গ্রাফটাকে আমরা বলি সিসমোগ্রাফ। এবং এই সিসমোগ্রাফ থেকে আমরা কি জানতে পারি ভূমিকম্পটার তীব্রতা কতটা সেগুলোকে আমরা জানতে পারি। সেগুলো পড়ে আরও আছে ডিটেলসে, আমি তোমাদেরকে দেখাবো, পড়াবো। দেখো এখানে দেখো একটা যন্ত্র দেখতে পাচ্ছি। এই যন্ত্রটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটাই হচ্ছে সিসমোমিটার। এবং সিসমোমিটারের সাহায্যে দেখো সিসমোমিটারের কাজ তোমরা আগেই দেখেছো, আমি এটাকে নিয়ে আর সময় নষ্ট করব না, তোমরা পড়ে আবার দেখে নেবে। এখানে দেখো, এখানে কি ঝোলানো আছে, একটা বল ঝোলানো আছে, বলের সাথে একটা পেন্সিল আটকানো আছে এবং সেটি একটা রোলিং বোর্ডের সাথে আটকানো আছে। যখনই ভূপৃষ্ঠের কম্পন সৃষ্টি হয় তখন এই রোলিং বোর্ডে আঁক কাটতে শুরু করে। এই যে আঁকটাকে, এইটা হচ্ছে সিসমোগ্রাফ। এই যে গ্রাফ তৈরি হচ্ছে, আঁকের যে গ্রাফ তৈরি হচ্ছে, এটাই হচ্ছে সিসমোগ্রাফ। পুরো যন্ত্রটা হচ্ছে সিসমোমিটার, আর যে আঁকাটা সৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ, ঠিক আছে। Most of them are not felt by human beings as they are minor quake only. সমস্ত আর্থকোয়েক কিন্তু সব মানুষ বুঝতে পারে না, সবাই বুঝতে পারে না। একমাত্র খুব ছোট ছোট আর্থকোয়েকগুলো বুঝতে পারে না। আমাদের পৃথিবীতে তো প্রতিদিন প্রচুর প্রচুর আর্থকোয়েক হচ্ছে, 12টা 14টা 20টা করে আর্থকোয়েক হচ্ছে, কিন্তু আমরা জানি না, আমরা বুঝতে পারি না। তার কারণ হচ্ছে সমস্ত আর্থকোয়েক কিন্তু অতি তীব্রতার সাথে হয় না, ধীরে ধীরে হয়ে থাকে। তোমাদের এই ক্লাসটাও ইউটিউবে যাবে, ইউটিউবে আপলোড করা হবে। দু একটা ক্লাস ইউটিউবে আমরা দিয়ে রাখবো ভেবেছি, তার মধ্যে এই ক্লাসটাকেও রেখে দেবো। একটা ক্লাস অলরেডি আপলোড করা আছে, বাকিগুলো শুধু তোমাদের জন্য থাকবে, যেগুলো পার্সোনাল করা থাকবে। তো এই ক্লাসটা ইউটিউবে থাকবে, ইউটিউবে যারা অবশ্যই দেখবে বা দেখতে পাচ্ছ এই ক্লাসটি, তারা আমাদের এই পেড ক্লাসের সাথে যুক্ত হতে পারো। আমাদের পেড ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য 9832178246 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবং এটা খুব কম ফিজের মধ্যে একটা কম্প্যাক্ট ক্লাস শুরু হয়েছে, শুধুমাত্র পিএসসিকে লক্ষ্য করে। পিএসসি ফোকাস ব্যাচ শুরু হয়েছে, বাকি অন্যান্য কিছু নয়, একসঙ্গে ঘোটালা করে নয়, শুধু পিএসসিকে লক্ষ্য রেখে। এবং পিএসসি সিলেবাসের সাথে এসএসসি সিলেবাসে তো মিল আছেই, তোমরা দেখতে পাবে। তো এবং আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কম্প্যাক্ট ওয়েতে। ধরো একটা আর্থকুইক চ্যাপ্টার পড়াচ্ছি এবং আর্থকুইক থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে, যত ধরনের ইনফরমেশন থাকতে পারে, সমস্ত ইনফরমেশনগুলো এইখানে তুলে নিয়ে আসা হয়েছে। একই রকমভাবে প্রত্যেকটা টপিক ওই রকম করে করা হয়। আজকে ক্লাসটা শেষ পর্যন্ত করলে বুঝতে পারবে যে এর আর্থকুইকের মধ্যে থেকে আশা করি আর কোনো কিছু বাদ যাবে না। চলো নেক্সট। দ্য অকারেন্স অফ সেভার আর্থকুইক ইজ লিমিটেড টু আ ফিউ রিজন ইন দ্য ওয়ার্ল্ড। যেগুলো খুব বড় বড় আর্থকুইক হয় সেগুলো হচ্ছে খুব অল্প কয়েকটা রিজনে হয়ে থাকে, সব জায়গাতে হয় না। দ্য পয়েন্ট উইথ দ্য আর্থ ক্রাস্ট হোয়ার অ্যান আর্থকুইক অরিজিনেট ইজ কল্ড দ্য ফোকাস। সেটা আমরা বললাম। এই ফোকাসের আর একটা নাম আছে, ফোকাসকে আমরা হাইপোসেন্টারও বলতে পারি। তাহলে হাইপোসেন্টার আর ফোকাস একই জিনিস। তার সাথে কি বলতে পারি আমরা, সিসমিক ফোকাসও বলতে পারি। তাহলে হাইপোসেন্টার, ফোকাস এবং সিসমিক ফোকাস একই জিনিসের নাম। তাহলে এটারই নাম হাইপোসেন্টার, এটারই নাম ফোকাস, এটারই নাম হচ্ছে সিসমিক ফোকাস। ঠিক আছে। এরপর দেখো, রেকর্ডিং দ্য সিসমিক ওয়েভ ফর দ্য ফার্স্ট টাইম ইজ কল্ড এপিসেন্টার। এপিসেন্টার তোমাদেরকে বলা হলো যেখানে প্রথম ওয়েভটা গিয়ে পৌঁছায়, সিসমিক ওয়েভটা গিয়ে প্রথম ভূপৃষ্ঠে যেখানে পৌঁছায় সেটাকেই বলা হচ্ছে এপিসেন্টার। দ্য ওয়েভস জেনারেটেড বাই দ্য আর্থকুইক আর কল্ড সিসমিক ওয়েভ which are recorded by an instrument called seismograph or seismometer। তাহলে সিসমোমিটার বা সিসমোগ্রাফের সাহায্যে কি করি আমরা আর্থকুইককে রেকর্ড করে থাকি। নেক্সট, দ্য সায়েন্স ডিল উইথ দ্য সিসমিক ওয়েভ ইজ কল্ড সিসমোলজি। এটা স্পেলিংটা ভুল হয়েছে, আমি তোমাদেরকে নোট দেওয়ার সময় ঠিক করে দেবো। এটাকে সিসমোলজি হবে, হ্যাঁ, এটাকে সোশিওলজি হয়ে গেছে।
সিসমোলজি। সিসমোলজি কাকে বলা হচ্ছে? যে মানে যেমন আমরা যেমন ইকোলজি কি? যখন ইকোলজি কি? ইকোলজি হচ্ছে একটা সাবজেক্ট। যে সাবজেক্টটা হচ্ছে তোমার ইকোসিস্টেম বা সমস্ত জীবজগৎ সম্পর্কে আলোচনা করে। ঠিক একই রকম সিসমোলজিটা কি? সিসমোলজিটা হচ্ছে একটা সায়েন্স যেটা ভূমিকম্প সম্পর্কে অধ্যয়ন করা হয় বা সিসমিক ওয়েভ সম্পর্কে অধ্যয়ন করা হয় যেখানে, সেটাকে আমরা সিসমোলজি বলি। কজ অফ আর্থকোয়েক। আর্থকোয়েকের ভূমিকম্পের কারণগুলো কি, কি? প্রথম আমরা যেটাকে দেখব সেটা হচ্ছে ভলক্যানিসিটি। ভলক্যানিসিটির জন্য অর্থাৎ অগ্ন্যুৎগমের জন্য যে মেজর আর্থকোয়েক গুলো হয়ে থাকে সেই মেজর কজ অফ দ্য আর্থকোয়েক হচ্ছে ভলক্যানিসিটি। তারপরে কি? ফাইটিং অ্যান্ড এলাস্টিক রিবাউন্ড থিওরি। এই এলাস্টিক রিবাউন্ড থিওরি সম্পর্কে বহু প্রশ্ন বিগত সালগুলোতে এসেছিল এনটিএ নেটে। এলাস্টিক রিবাউন্ড থিওরি হচ্ছে এমন একটা থিওরি যেটা এরকম প্রশ্ন এসেছিল যে এলাস্টিক রিবাউন্ড থিওরি কিসের সাথে যুক্ত? ভূমিকম্প, অগ্ন্যুৎগম, আরও অন্যান্য প্লেট এরকম দিয়ে দিয়েছিল। তো এলাস্টিক রিবাউন্ড থিওরি হচ্ছে ভূমিকম্পের সাথে যুক্ত এবং ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করেছে এলাস্টিক রিবাউন্ড থিওরিটা। এলাস্টিক রিবাউন্ড থিওরি কি বলেছে? হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল মুভমেন্ট caused by the endogenetic force result in the formation of fold and fault, which in turn cause isostatic disequilibrium in the crustal rocks. তাহলে কি হচ্ছে? যখন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল মুভমেন্টের জন্য এন্ডোজেনেটিক একটা ফোর্স কাজ করে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি। এই ভার্টিক্যালি ফোর্সটাকে আমরা বলি টেনশনাল ফোর্স এবং হরাইজন্টাল ফোর্সটাকে আমরা বলি কম্প্রেশনাল ফোর্স। এই কম্প্রেশনাল এবং টেনশনাল ফোর্স কাজ করার ফলে ভূ অভ্যন্তরে ফল্ট এবং ফোল্ডের সৃষ্টি হয়। তাহলে কম্প্রেশনাল ফোর্স এবং টেনশনাল ফোর্স, কম্প্রেশনাল ফোর্সের দ্বারা কি হলো? এটা হলো ফোল্ড সৃষ্টি হলো কম্প্রেশনাল ফোর্সের দ্বারা, আর একটা টেনশনাল ফোর্সের দ্বারা সৃষ্টি হলো ফল্ট সৃষ্টি হলো। এবং এই ফোর্সগুলোর দ্বারা যখন ফল্ট এবং ফোল্ড সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে? ভূপৃষ্ঠে আইসোস্ট্যাটিক ডিসইকুইলিব্রিয়াম দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠে অস্থির অবস্থার সৃষ্টি হচ্ছে। এই অস্থির অবস্থার সৃষ্টি হওয়ার জন্য ভূমিকম্পের সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে এলাস্টিক রিবাউন্ড থিওরি। মানে হচ্ছে ভূপৃষ্ঠে যখন বিভিন্ন এনার্জি রিলিজ হয় এবং তার দ্বারা যে কম্প্রেশনাল এবং টেনশনাল ফোর্সের সৃষ্টি হয়, তার দ্বারা যে ভূমিকম্প হয় ভূমিকম্পটাকে বলা হচ্ছে এলাস্টিক রিবাউন্ড থিওরি। এবং এই এলাস্টিক রিবাউন্ড থিওরির মধ্যে এই কনসেপ্টটাই দেওয়া আছে। তো এখানে কি ধরনের প্রশ্ন হয়? এখানে প্রশ্ন আসে যে কম্প্রেশনাল এবং টেনশনাল ফোর্সের দ্বারা সৃষ্ট ভূমিকম্প কিসের সাথে যুক্ত? এলাস্টিক রিবাউন্ড থিওরির সাথে যুক্ত। ফোল্ড এবং ফল্টের দ্বারা যে ভূমিকম্প হয় সেটা কিসের সাথে যুক্ত? এলাস্টিক রিবাউন্ড থিওরির সাথে যুক্ত। তোমাদেরকে প্র্যাকটিস যখন করাবো কোশ্চেন দেখতে পাবে এলাস্টিক রিবাউন্ড থিওরি কোন নিচের কোনটির সাথে যুক্ত, দিয়ে এরকম অপশন দিল ফোল্ড ফল্ট, এরকম আরও অনেকগুলো অপশন দিল, তার মধ্যে ফোল্ড ফল্টটা হবে। ঠিক আছে। আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম দেখতে পাওয়া যায় কোন থিওরিতে? আইসোস্ট্যাটিক ডিসইকুইলিব্রিয়াম দেখতে পাওয়া যায় এলাস্টিক রিবাউন্ড থিওরিতে। এই ধরনের প্রশ্ন আছে। তো এই এলাস্টিক রিবাউন্ড থিওরিটা প্রথম কে দিয়েছিলেন, কে কোয়েন করেছিলেন? এটা কোয়েন করেছিলেন এইচ এফ রেড। এইচ এফ রেড কত সালে কোয়েন করেছিলেন? 1906 সালে কোয়েন করেছিলেন। অর্থাৎ বলো। টেনজোনাল ফোর্সের জন্য TENSIONAL টেনজোনাল ফোর্সের জন্য ফল্ট তৈরি হয়। কম্প্রেশনাল ফোর্স হচ্ছে অনুভূমিক শক্তি, আর এটা হচ্ছে টেনজনাল ফোর্স হচ্ছে উলম্ব শক্তি। হ্যাঁ, হ্যাঁ। হরাইজন্টালের জন্য হয় কম্প্রেশনাল ফোর্স হচ্ছে হরাইজন্টাল, মানে হচ্ছে ফোল্ডটা সৃষ্টি হয় হরাইজন্টাল শক্তির জন্য, আর টেনজনালটা হচ্ছে ফল্ট মানে হচ্ছে উলম্ব শক্তির জন্য, ভার্টিক্যাল। আচ্ছা, 1906 এই রেড কত সালে করেছিলেন? 1906 সালে। 1906 সালে 1906 সালটা খুব গুরুত্বপূর্ণ। কারণ 1906 সালের আগে পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি যে ভূমিকম্পটা কী জন্য হয়। অনেকে অনেক কিছু ভাবতো, হয়তো ভাবতো যে ঈশ্বর সৃষ্টি করছে, বা
অনেক রকম আগে কনসেপ্ট ছিল যে কেউ একটা পাথর মানে কোনো শয়তান পাথর বড় একটা পাথর ফেলে দিয়েছে তার জন্য ভূমিকম্প হচ্ছে। এরকম আলাদা আলাদা থিওরি ছিল। বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম থিওরি ছিল। কিন্তু ১৯০৬ সালে ১ম মানে সায়েন্টিফিক কজ জানা বা সায়েন্টিফিক কজ আবিষ্কার করা হয়। ভূমিকম্পের যে সায়েন্টিফিক কজ ১ম আবিষ্কার করা হয় কত সালে? ১৯০৬ সালে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে। এরপর দেখো হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড অ্যানথ্রোপোজেনিক কজেস। হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে কি? ভূপৃষ্ঠের উপর যে প্রেশারটা ক্রিয়েট করা হচ্ছে, সেই প্রেশারটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আর কিসের জন্য হচ্ছে? অ্যানথ্রোপোজেনিক কজ, মনুষ্য সৃষ্ট কারণ। মানুষ যখন ভূ অভ্যন্তর থেকে বিভিন্ন রকম খনিজ তেল বা আরও কিছু উত্তোলন করে বা তো যখন ড্যাম নির্মাণ করে তখন কি হয়? হাইড্রোস্ট্যাটিক প্রেশার ক্রিয়েট করা হয়। মানুষের দ্বারা একটা প্রেশার ক্রিয়েট করা হয়। এই প্রেশার ক্রিয়েট করার জন্য কি হয়? ভূপৃষ্ঠের মধ্যে একটা ডিসব্যালেন্স সৃষ্টি হয় এবং ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠের মধ্যে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয় এবং ভূমিকম্প ঘটে থাকে। এছাড়া প্লেট টেকটনিক থিওরির জন্য ভূমিকম্প ঘটে। প্লেট টেকটনিকের জন্য নিশ্চয়ই আমরা জানি ৩ ধরনের প্লেট মুভমেন্ট হয়। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, অপরটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। তো এই দুটো জিনিসকে আমরা দেখব। কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি কাকে বলে? যখন দুটি প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়। যখন দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় সেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এই ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির দরুন ভূমিকম্প হয়। কিন্তু এই ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির দরুন যে ভূমিকম্পটা হয় সে ভূমিকম্পটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে দেখতে পাওয়া যায়, শ্যালো আর্থকুইক। কারণ আর্থকুইকগুলোকে ৩টে ভাগে ভাগ করব তাদের ডেপথের অনুসারে, গভীরতা অনুসারে। পরে আমি সেগুলোকে আলোচনা করব। এবং যেগুলো সবথেকে ভূপৃষ্ঠের কাছাকাছি হয় 0 থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত অংশের মধ্যে যে ভূমিকম্পগুলো হয় সেগুলোকে বলা হয় শ্যালো আর্থকুইক। তো কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির দ্বারা যে ভূমিকম্পগুলো হয় সেটাকে বলা হচ্ছে শ্যালো আর্থকুইক ঘটে থাকে। কোথায় ঘটে থাকে? বিটুইন 25 কিলোমিটার টু 35 কিলোমিটারের মধ্যে ঘটে থাকে। কখনো কখনো ক্ষেত্র বিশেষে সেটা 60 কিলোমিটারেও দেখতে পাওয়া যায়। ক্ষেত্র বিশেষে সেটা 60 কিলোমিটারেও দেখতে পাওয়া যায়। সবিন্দর সিংহে সেটা বলা হয়েছে। ঠিক আছে? মূলত দেখতে পাওয়া যায় 25 টু 35 কিলোমিটারের মধ্যে। আর কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি দেখো, কিন্তু মনে রাখবে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারিতে কিন্তু বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প কিন্তু হয় না। কিন্তু কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারিতে যে ভূমিকম্প হয় সেগুলো হয় মানে ডিস্ট্রাকটিভ হয়, খুব ক্ষতিকারক হয়। অপরদিকে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিটা হচ্ছে বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি হবে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, ঠিক করে দেবো। প্লেট বাউন্ডারিটা কি? ডিপ ফোকাস অর হাই ম্যাগনিটিউডে হয়। মানে ডিপ ফোকাস বলতে কি? ডিপ ফোকাস ভূমিকম্প বলতে বোঝানো হয় যখন ভূমিকম্পটা ৩০০ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটার টু ৭০০ কিলোমিটারের গভীরতায় হয়ে থাকে। সেগুলোকে বলা হয় ডিপ ফোকাস ভূমিকম্প। সাধারণত মনে রাখবে, এটা যে সবসময় ডিপ ফোকাসেই দেখা যাবে তা নয়। সাধারণত ডিপ ফোকাস অঞ্চলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ যেগুলোতে অনেক গভীরে ভূমিকম্পগুলো সৃষ্টি হয়। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির দ্বারা যে ভূমিকম্পগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে সৃষ্টি হয় বাই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ঠিক আছে? এতটা পর্যন্ত আশা করি কারো সমস্যা নেই, অসুবিধা নেই। যদি অসুবিধা না থাকে বলো, আমি এগিয়ে যাব, পরের স্লাইডে যাব। হ্যাঁ, 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 হ্যাঁ। না, না দেখো, কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির দ্বারা কিন্তু আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়নি। মনে রাখবে, হিমালয় পর্বতমালা কিন্তু কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির দ্বারা সৃষ্টি হয়নি। এগুলো হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির দ্বারা সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বতমালা বলো, আমাদের হিমালয় পর্বতমালা বলো, এগুলো হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। যখন দুটো প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ঠিক আছে? হ্যাঁ, এবং কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির দ্বারা সৃষ্টি হয়েছে তোমার আহ, হ্যাঁ, মিড আটলান্টিক হচ্ছে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির দ্বারা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? চলো নেক্সট। এত এখানে দিয়েছি আর্থকুইকস বেসড অন দ্য ডেপথ অফ ফোকাস। আচ্ছা, তোমরা যারা শুনছো তারা তোমাদের মানে ক্লাসে যারা কমেন্ট করছো তাদের কথাগুলো এখানে শোনা যাচ্ছে না আর কি। আমি শুনতে পাচ্ছি, বাট রেকর্ডেড হচ্ছে না, আমার কথাটাই একমাত্র রেকর্ডেড হচ্ছে। ওই জন্য দেখো, এরপর দেখো,
তাহলে আর্থকুইকগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কিসের উপর বেস করে? বেসড অন দ্য ডেপথ অফ ফোকাস। ফোকাসের যে ডেপথ, ফোকাস মানে কি? ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা অনুসারে আমরা এগুলোকে তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি? শ্যালো আর্থকুইক। শ্যালো আর্থকুইক মানে কি? যে আর্থকুইকের গভীরতাগুলো কম, মানে কি 0 থেকে 70 কিলোমিটারের মধ্যে যে গভীরতা, সেটাকে আমরা বলে থাকি শ্যালো আর্থকুইক। শ্যালো আর্থকুইক। কিছু কিছু বইয়ে আবার দেখবে অনেক রকম উল্টো করে থাকবে। যেমন শাবিন্দর সিং দিয়েছে 0 থেকে 50 কিলোমিটার। তুমি এটাও মনে রাখবে 0 থেকে 50 কিলোমিটারও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? 0 থেকে 70 কিলোমিটার ধরা হয় স্বাভাবিক নিয়মে। টোটাল মানে ফোকাস দেখতে পাওয়া যায় 0 থেকে 700 কিলোমিটার এরিয়ার মধ্যে, 0 থেকে 700 কিলোমিটার এরিয়ার মধ্যে ফোকাস দেখতে পাওয়া যায়। তারপরে কিন্তু আর ফোকাস সৃষ্টি হয় না বা ভূমিকম্পের কেন্দ্র দেখতে পাওয়া যায় না। এই 0 থেকে 700 কিলোমিটারটাকেই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে শ্যালো আর্থকুইক এরিয়া, যেটা হচ্ছে 0 থেকে 700 কিলোমিটার, যেটা হচ্ছে 0 থেকে 70 কিলোমিটার। অপরটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর্থকুইক। ইন্টারমিডিয়েট আর্থকুইক মানে কি? যেটা হচ্ছে মানে মধ্য গভীরতাযুক্ত ভূমিকম্প। মধ্য গভীরতা কোনটা? 700 থেকে 300 কিলোমিটার। আর ওপরটা হচ্ছে ডিপ আর্থকুইক ভূমিকম্প। ডিপ আর্থকুইক মানে কোনটা? যেটা হচ্ছে 300 থেকে 700 কিলোমিটার। 300 থেকে 700 কিলোমিটারের মধ্যে যেটা হয়। এরপরে দেখো, যদি আমরা পার্সেন্টেজে দেখি, তাহলে দেখব সব থেকে শ্যালো আর্থকুইক হচ্ছে সব থেকে বেশি পরিমাণ ঘটে থাকে। শ্যালো আর্থকুইক কত ঘটে থাকে? শ্যালো আর্থকুইক 70 থেকে 80% আর্থকুইক ঘটে থাকে শ্যালো আর্থকুইক। গড়ে ধরা হয় 75% ধরা হয়। আমি সেগুলো আসবো আরও ভালো করে, আর পরের স্লাইডে ভালো আছে। তারপরে হচ্ছে কত পার্সেন্ট? যেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটটা হচ্ছে 12 থেকে 15%। এবং অ্যাবাউট 3, আচ্ছা, of the total average based earthquake about 12 to 15% come from the intermediate, 3 to 5% come from deeper। মানে গভীর হচ্ছে 3 থেকে 5% হচ্ছে, খুব গভীরে যেগুলো হয় সেটা হচ্ছে 3 থেকে 5%। ইন্টারমিডিয়েটে হয় কত পার্সেন্ট? 12 থেকে 15%। আর যেটা শ্যালো হয়, অর্থাৎ 0 থেকে 70 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে 70 থেকে 85%। ঠিক আছে? এটা ঘটে থাকে। চলো আমরা আরো একটু ভালো করে দেখে নেব। আমরা যদি দেখি, দেখো, শ্যালো জোন, ইন্টারমিডিয়েট জোন এবং ডিপ বেস্ট বা ডিপথ হুইচ রেঞ্জ বিটুইন 0 to 70 কিলোমিটার। খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি। তারপরে দেখো, শ্যালো আর্থকুইকের মধ্যে কোনটা? 0 থেকে 70 কিলোমিটার ডিপ হয়। এটা হচ্ছে ক্রাস্টাল আর্থকুইক বলা হয়ে থাকে। হেন্স দে আর কল্ড ক্রাস্টাল আর্থকুইক। আমরা যে সমস্ত আর্থকুইকগুলো প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যে আর্থকুইকগুলো আমরা খুব বেশি অনুভব করতে পারি, সেগুলো সব কিন্তু শ্যালো ফোকাস আর্থকুইক। যদি ডিপ ফোকাস আর্থকুইকগুলোকে আমরা সাধারণত বেশি অনুভব করতে পারি না। আর ডিপ ফোকাস আর্থকুইকের দ্বারা ক্ষয়ক্ষতির পরিমাণটাও কম হয়, এটা মনে রাখবে। শ্যালো ফোকাস আর্থকুইক ক্যান কজ রিলেটিভলি গ্রেটার ড্যামেজ অ্যাট দ্য সারফেস। এদের লেখা আছে গ্রেটার ড্যামেজ অফ দ্য সারফেস। আর কি? এনার্জি ইজ ডাইরেক্টেড টুয়ার্ড এ স্মল এরিয়া কম্পেয়ার টু দ্য ডিপ ফোকাস কাউন্টারপার্ট। মানে এটা কি? এনার্জি হচ্ছে কি হয়? অল্পর মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে, মানে খুব বেশি দূর কভার করে না। কিন্তু ডিপ ফোকাসটা হচ্ছে প্রচুর এরিয়া কভার করে, কিন্তু তাদের শক্তিটা কম হয়। অ্যাবাউট 70% অফ দ্য টোটাল এনার্জি রিলিজ ফ্রম দ্য আর্থকুইক ইজ ফ্রম শ্যালো ফোকাস ওয়ান। 70% যে এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে শ্যালো ফোকাস থেকে আসে। যেমন ইতালির যে 2016 সালের আর্থকুইক হয়েছিল, সিয়ানজুর ইন ওয়েস্ট জাভাতে 2022 সালে যে আর্থকুইক হয়েছিল, এগুলো সবই কিন্তু শ্যালো ফোকাস আর্থকুইক। এই দুটো উদাহরণ দিয়ে দিয়েছি। ইন্টারমিডিয়েট আর্থকুইকের মধ্যে দেখো, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে 70 থেকে 300 কিলোমিটার ডিপের মধ্যে হয়ে থাকে। টোটাল এনার্জি রিলিজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে 12% এনার্জি রিলিজ হয়। 12% এনার্জি রিলিজ হয়। দেখো, দ্য ইন্টারমিডিয়েট রেঞ্জ, দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স ফল ডাউন উইথ ইনক্রিজ ইন ফোকাস ডেপথ। রোমানিয়ার যে আর্থকুইক হয়েছিল, ইন্দোনেশিয়ার যে আর্থকুইক হয়েছিল, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট আর্থকুইকের উদাহরণ। ডিপ আর্থকুইক কি? 300 থেকে 70 কিলোমিটার। এটা ওয়াদাতি বেনিয়ফ জোনের মধ্যে ঘটে থাকে। বেনিয়ফ জোন আমরা জানি, যখন দুটি প্লেট সাবডাকশন ঘটে দুটি প্লেটের মধ্যে, তখন গড়ে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যখন সেটাকে আমরা বেনিয়ফ জোন বলি। তো এই ওয়াদাতি বেনিয়ফ জোনে কি হয়? এখানে কিন্তু ফোকাস বা ডিপ ফোকাস আর্থকুইক ঘটে থাকে। এবং উদাহরণ কি কি আছে দেখো, ওকোটাক সি আর্থকুইক ঘটেছিল, যেটা জাপানে ঘটেছিল। এটা হচ্ছে উদাহরণ। নেক্সট আমরা চলে যাব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য আর্থকুইক। আর্থকুইকের যে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন, সেটাকে আমরা দেখব।
যদি আমরা ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন দেখি, প্যাসিফিক রিং অফ ফায়ার, আমরা জানি সেটা সবাই। প্যাসিফিক রিং অফ ফায়ার কোথায় অবস্থিত? আমরা ভলক্যানো পড়ানোর সময় তোমাদেরকে ডিটেলসে ম্যাপে বুঝিয়েছি, ম্যাপে দেখিয়েছি। তো প্যাসিফিক রিং অফ ফায়ারটা আমরা জানি প্যাসিফিক ওশানের চারিদিকে যেটা অবস্থিত। এটাকে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ। প্যাসিফিক ওশানের চারিদিকটা হচ্ছে সেটা কি একটা ভূমিকম্প প্রোন এরিয়া, আর্থকুইক প্রোন এরিয়া সেটা হচ্ছে, এবং সেটা ভলক্যানিক প্রোন এরিয়াও বটে। কারণ কি? সেটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির মধ্যে অবস্থিত, এবং এখানে 68% আর্থকুইক, পৃথিবীর মধ্যে যে আর্থকুইক হয় তার 68% ঘটে থাকে প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে। এই প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলটিতে পৃথিবীর 68% আর্থকুইক ঘটে থাকে। অপরদিকে দেখো আলপাইন বেল্ট, আলপাইন বেল্ট, এই দেখো এই ম্যাপে দেখো আলপাইন হিমালয়ান বেল্ট যেটা রয়েছে, সেই আলপাইন বেল্টটাতে ঘটে থাকে 15%। আলপাইন হিমালয়ান বেল্ট তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে কোন কোন এরিয়াগুলোতে রয়েছে, আহ, দেখতেই পাচ্ছ। এরপরে কি মিড ওয়ার্ল্ড মাউন্টেন বেল্ট, এছাড়া মিড আটলান্টিক বেল্ট যেটা রয়েছে, মিড আটলান্টিক বেল্টেও কিন্তু প্রচুর পরিমাণে কি হয়ে থাকে, ভূমিকম্প ঘটে থাকে। এবং এটা অবশ্যই যেটা তুমি তাপস এখনই বলছিলে, এটা ঘটে থাকে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির জন্য। ঠিক আছে, চলো নেক্সট। এই যে ভূমিকম্প ঘটে থাকে, বিভিন্ন ওয়েভের দ্বারাই তো ভূমিকম্প ঘটে থাকে, ওয়েভগুলোর জন্য ভূমিকম্পর সৃষ্টি হয়ে থাকে। তো সেই ওয়েভগুলোকে আমরা প্রথমে আলোচনা করব, ওয়েভগুলোকে আমরা দেখব। ভূমিকম্পের যে ওয়েভগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় বডি ওয়েভ, অপরটাকে বলা হয় সারফেস ওয়েভ। ভূমিকম্পের যখন এনার্জি রিলিজ হয়, ফোকাস থেকে যখন এনার্জি রিলিজ হয়, তখন সেগুলি ওয়েভের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। ধরো এটা একটা ফোকাস আছে, এটা একটা ফোকাস আছে, এই ফোকাস থেকে যখন এনার্জি রিলিজ হচ্ছে, তখন কি হয়, সেই এনার্জিগুলো এরকম করে চারিদিকে ছড়িয়ে পড়ে, গোল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এইগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলা হয় ভূমিকম্পের এক একটা করে, এগুলোকে ওয়েভ বলে থাকি। এবং এই ওয়েভগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি কি ভাগে ভাগ করা হচ্ছে? একটা হচ্ছে বডি ওয়েভ, অপরটা হচ্ছে সারফেস ওয়েভ। বডি ওয়েভটা কি কি? বডি ওয়েভটাকে মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়, একটা পি ওয়েভ অ্যান্ড এস ওয়েভ। এই পি অ্যান্ড এস ওয়েভটা হচ্ছে বডি ওয়েভ, আর সারফেস ওয়েভটা হচ্ছে লা ওয়েভ অ্যান্ড রেলে ওয়েভ। আসছি সেগুলো পড়ে আসছি। তো এই বডি ওয়েভটা কোথায় দেখতে পাওয়া যায়? বডি ওয়েভটা কোথা থেকে উৎপন্ন হয়? বডি ওয়েভ সবসময় উৎপন্ন হয় ফোকাস থেকে। মনে রাখবে, বডি ওয়েভ সবসময় উৎপন্ন হয় ফোকাস থেকে। এবং বডি ওয়েভটা কি হয়, ভূপৃষ্ঠের চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার ভূ অভ্যন্তরে যে ওয়েভগুলো পরিবাহিত হয়, বা ভূ অভ্যন্তরে যে ওয়েভগুলো চলাচল করে, সেই ওয়েভগুলো সবই বডি ওয়েভ। সারফেস ওয়েভ কিন্তু ভূ অভ্যন্তরে চলাচল করতে পারে না। সারফেস ওয়েভ শুধুমাত্র আর্থ ক্রাস্টের পার্শ্ববর্তী এরিয়াগুলোতে চলাচল করতে পারে। বডি ওয়েভগুলো ভার্টিক্যালি চলাচল করতে পারে, কিন্তু সারফেস ওয়েভগুলো শুধুমাত্র হরাইজন্টালি চলাচল করতে পারে। বডি ওয়েভগুলো ফোকাসে সৃষ্টি হয়, অর্থাৎ সেন্টারে সৃষ্টি হয়, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্রে সৃষ্টি হয়। কিন্তু সারফেস ওয়েভগুলো সৃষ্টি হয় আর্থ ক্রাস্টে। তাহলে আর্থ ক্রাস্টে আবার কি করে সারফেস ওয়েভ সৃষ্টি হচ্ছে? দেখো, প্রথমে কি হয়, ধরো এটা আর্থ ক্রাস্ট, ঠিক আছে, এটা আর্থ ক্রাস্ট। হ্যাঁ, আর একটা বলে দিই, বডি ওয়েভগুলো হচ্ছে, বডি ওয়েভগুলো ফ্রিকোয়েন্সি হচ্ছে বেশি, অর্থাৎ লেন্থটা কম। এই দেখো, এটা হচ্ছে, আমরা যদি এরকম করে যাই ওয়েভগুলো, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে লেন্থ। এই যে এই একটা ওয়েভ থেকে আর একটা ওয়েভের দূরত্বকে, এটাকে বলা হচ্ছে ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থটা, এটাকে বলা হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থটা হচ্ছে কম বডি ওয়েভের, কিন্তু সারফেস ওয়েভের ওয়েভ লেন্থটা বেশি। বডি ওয়েভটা দ্রুততার সাথে প্রবাহিত হয়, কিন্তু সারফেস ওয়েভ ধীরে ধীরে প্রবাহিত হয়। বডি ওয়েভের শক্তি বেশি, কিন্তু সারফেস ওয়েভের শক্তি কম। কিন্তু সারফেস ওয়েভের ক্ষতি করার ক্ষমতা বেশি। সারফেস ওয়েভটা হয় ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক, কিন্তু বডি ওয়েভটা অতটা ধ্বংসাত্মক হয় না। বডি ওয়েভটা কি হয়? বডি ওয়েভটা ফ্রিকোয়েন্সি খুব বেশি হয়, সারফেস ওয়েভের ফ্রিকোয়েন্সি কম হয়। ওয়েভ লেন্থটা সারফেস ওয়েভের বেশি হয়। ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, ওয়েভ লেন্থ কম হবে। দেখো, এখানে ফ্রিকোয়েন্সি বেশি মানে কি, এই দুটো অংশের মধ্যে লেন্থ কি কম। যখনই মনে রাখবে ফ্রিকোয়েন্সি বেশি, ওয়েভ ফ্রিকোয়েন্সি বেশি হলে, এটাকে বলে দিই, ওয়েভ ফ্রিকোয়েন্সি বেশি হলে, ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভ লেন্থ কম হবে, ওয়েভ লেন্থ কম হবে। বোঝা গেল এখানে ব্যাপারটা? বুঝতে পেরেছো নিশ্চয়? দেখো, এখানে কি ওয়েভ লেন্থ বেশি মানে কি, ফ্রিকোয়েন্সি
কম, এখানে ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে ফ্রিকোয়েন্সি বেশি কার হয়? বডি ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি হয়। সারফেস ওয়েভের কি হয়? ফ্রিকোয়েন্সি কম হয়। সারফেস ওয়েভের কি হয়? ওয়েভ লেংথ বেশি হয়। বডি ওয়েভের কি হয়? ওয়েভ লেংথ কম হয়, ওয়েভ লেংথ কম হয়। আর কি হয়? সারফেস ওয়েভ কি হয়? বেশি ডিস্ট্রাকটিভ হয়, ক্ষতিকারক ক্ষমতা সারফেস ওয়েভের বেশি। বডি ওয়েভের কি হয়? ক্ষতিকারক ক্ষমতা কম, বডি ওয়েভের শক্তি বেশি, সারফেস ওয়েভের শক্তি কম। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, তাহলে বডি ওয়েভগুলোকে দুটো ভাগে ভাগ করলাম আমরা, পি ওয়েভ এবং এস ওয়েভ। প্রথমে আমরা যেটাকে দেখে নেব সেটা হচ্ছে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ। দেখো, এই পি ওয়েভের আরও কতকগুলো নাম আছে। প্রাইমারি ওয়েভ অথবা পি ওয়েভটাকে আমরা পুশ পুল ওয়েভও বলতে পারি। কি ওয়েভ বলতে পারি? পুশ পুল ওয়েভ বলতে পারি। এটাকে আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভও বলতে পারি, এটাকে আমরা কম্প্রিজনাল ওয়েভও বলতে পারি। তাহলে এতগুলো নাম আছে পি ওয়েভে। পি ওয়েভটাকে পুশ পুল ওয়েভ বলা হয়, লঙ্গিটিউডিনাল ওয়েভ বলা হয়, কম্প্রিজনাল ওয়েভ বলা হয়। কটা ওয়েভ আরও কি কি নাম হলো? তাহলে পি ওয়েভের পুশ পুল ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ অ্যান্ড কম্প্রিজনাল ওয়েভ। এই প্রাইমারি ওয়েভটা কি? এটা হচ্ছে ফাস্টেস্ট বডি ওয়েভ, মানে সব থেকে যে ওয়েভগুলো আছে সব থেকে দ্রুততার সাথে যে ওয়েভটা পরিবাহিত হয় সে ওয়েভটাকে হচ্ছে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ। এটা সব থেকে দ্রুততার সাথে পরিবাহিত হয়। কত দ্রুত পরিবাহিত হয়? এস ওয়েভের ডাবল গতিতে পরিবাহিত হয়ে থাকে। টুইশ অফ দ্য স্পিড অফ এ এস ওয়েভ, এস ওয়েভের ডাবল গতিতে পরিবাহিত হয়ে থাকে। অ্যান্ড আর দ্য ফার্স্ট টু রিচ ডিউরিং অ্যান আর্থকুয়েক, এবং প্রথম কি হয়? প্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং আর্থকুয়েক ঘটায় কে? পি ওয়েভ। এর পি ওয়েভের স্পিডটা কত? পার সেকেন্ডে 7 to 14 কিলোমিটার পার সেকেন্ড। পি ওয়েভ দে আর সিমিলার টু সাউন্ড ওয়েভ। খুব গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখতে হবে। পি ওয়েভ কেমন করে চলাচল করে? সাউন্ড ওয়েভের মতো কাজ করে। আমি আসছি সাউন্ড ওয়েভটা কী করে কাজ করে। দে আর লঙ্গিটিউডিনাল ওয়েভ ইন হুইচ পার্টিকেল মুভমেন্ট ইজ দ্য সেম ডাইরেকশন অফ দ্য ওয়েভ প্রোপাগেশন। অর্থাৎ ওয়েভটা যেদিকে যাচ্ছে পার্টিকেলগুলোও কিন্তু সেই দিকেই মুভ করে, এবং পার্টিকেলগুলো মুভমেন্টের সাথে সাথে ওয়েভগুলো পরিবাহিত হয়। মানে কি? ধরো তোমরা স্প্রিংয়ের দেখেছো, স্প্রিংটাকে যদি জোরে চেপে ছেড়ে দেওয়া হয় কি হবে? স্প্রিংটা বড় হয়ে অনেক দূরে গিয়ে যায়। এই ওয়েভগুলো এই স্প্রিংয়ের মতো করে চলাচল করে, সোজা চলাচল করে, এবং সাউন্ড ওয়েভের মতো কাজ করে পি ওয়েভটা। তোমরা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে কেঁচোর, তোমরা কি দেখেছো? চলাচল দেখেছো। কেঁচো কি হয় বলো তো? প্রথমে কি হয়? নিজেকে অনেকটা গুটিয়ে নেয়, গুটিয়ে নেওয়ার পর আবার সামনের দিকটা ছেড়ে দেয়, পিছনের দিকটাতে আবার তখন বড় হয়ে যায়, তখন পিছনের দিকটা আবার এই সামনের দিকে নিয়ে গিয়ে গুটিয়ে নেয়, আবার সামনের দিকে ছেড়ে দেয়। এইভাবে কেঁচো চলতে থাকে। কিন্তু কেঁচো পি ওয়েভটাও ওই একই রকম কেঁচোর মতো চলতে থাকে, কিন্তু কেঁচোর মতো অত আস্তে চলে না, এটা খুব স্পিডে চলে। 7 থেকে 14 কিলোমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 7 থেকে 14 কিলোমিটার বেগে পরিবাহিত হয় এই পি ওয়েভটা। ঠিক আছে। দে ট্রাভেল থ্রু সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস মেটেরিয়ালস। তারা কিসের মধ্যে যেতে পারে? সলিড মেটেরিয়ালসের মধ্যে যেতে পারে, লিকুইড মেটেরিয়ালসের মধ্যে যেতে পারে অ্যান্ড গ্যাসিয়াস মেটেরিয়ালসের মধ্যে যেতে পারে। তারা তিনটে মেটেরিয়ালসের মধ্যেই কিন্তু চলাচল করতে পারে কে? পি ওয়েভটা। তাহলে পি ওয়েভ ট্রাভেল থ্রু সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস মেটেরিয়ালস। এরপরে দেখো, they create a density difference in the earth material leading to stretching and squeezing. তাহলে এই যে মেটেরিয়ালসটা এটা চলাচল করছে কিভাবে? স্ট্রেচিং অ্যান্ড স্কুইজিং। বললাম কেঁচো যেমন স্ট্রেচ করে তারপর আবার স্কুইজ করে, গুটিয়ে নেয় নিজেকে তারপরে ছেড়ে ছেড়ে দেয়, স্প্রিংয়ের মতো চলাচল করে, এবং এটা সাউন্ড ওয়েভের মতো চলাচল করে। পি ওয়েভ থেকে সবগুলোকে মনে রাখতে হবে। তাহলে পি ওয়েভ থেকে আমরা কি কি মনে রাখতে পারছি? পি ওয়েভ থেকে আমরা মনে রাখছি এর নাম, এটাকে পুশফুল ওয়েভ বলা হয়। পি ওয়েভ থেকে কি মনে রাখছি? একে লঙ্গিটিউডিনাল ওয়েভ বলা হয়। একে কি বলা হয়? কম্প্রেশনাল ওয়েভ বলা হয়, এটা মনে রাখছি। এবং এতে কি হয়? এটা এস ওয়েভের থেকে ডাবল গতিতে প্রবাহিত হয়। এটা কি হয়? এটা 7 থেকে 14 কিলোমিটার পার সেকেন্ড গতিতে প্রবাহিত হয়। এর কি শক্তি অনেকটা বেশি অন্যান্য ওয়েভগুলো থেকে, এর ওয়েভ ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এটা সাউন্ড ওয়েভের মতো কাজ করে, যেগুলো কোনো আলোচনা করা হলো। এবং এটা কি হয়? সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস মেটেরিয়ালসের মধ্যে যেতে পারে, স্ট্রেচিং অ্যান্ড স্কুইজিং এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেটা এখনই আলোচনা করলাম। ওহিদুল, তো লেট কেন?
আচ্ছা, 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 আচ্ছা। চলো নেক্সট। এরপর হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ। সেকেন্ডারি ওয়েভটা কি? দে অ্যারাইভ এট দ্য সারফেস উইথ দ্য সামটাইম ল্যাগ আফটার দ্য প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ। পি ওয়েভের কিছু সময়ের পরে এস ওয়েভটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। তার মানে সব থেকে আগে কোন ওয়েভটা এসে পৌঁছায় ভূপৃষ্ঠে? পি ওয়েভটা এসে পৌঁছায়। তারপরে কি এসে পৌঁছায়? এস ওয়েভটা এসে পৌঁছায়। দে আর স্লোয়ার দ্যান প্রাইমারি। তারা হচ্ছে প্রাইমারি ওয়েভের থেকে স্লোয়ার। ইট ক্যান পাস অনলি থ্রু আ সলিড মেটেরিয়ালস। এটা শুধুমাত্র সলিড মেটেরিয়ালসের মধ্যে যদি প্রবাহিত হতে পারে বা প্রবেশ করতে পারে। আমরা যেমন দেখলাম পি ওয়েভটা সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস তিনটে মেটেরিয়ালসের মধ্যেই পরিবাহিত হতে পারলো, কিন্তু এস ওয়েভটা শুধুমাত্র সলিড মেটেরিয়ালসের মধ্যেই পরিবাহিত হতে পারে, সব মেটেরিয়ালসের মধ্যে পরিবাহিত হতে পারে না। দিস প্রপার্টি অফ দ্য এস ওয়েভ লেড সিসমোলজিস্ট টু কনক্লুড দ্যাট দ্য আর্থস আউটার কোর ইজ ইন লিকুইড স্টেট। কারণ কি? এর থেকে সিসমোলজিস্টরা, ভূকম্পবিদরা কি অনুমান করেছেন? তারা অনুমান করেছেন বা তারা কনক্লুড, উপসংহারে পৌঁছেছেন যে পৃথিবীর অভ্যন্তরভাগে আউটার কোরটা, যে আউটার কোর আছে সেই আউটার কোরটা হচ্ছে লিকুইড, কারণ আউটার কোরের মধ্যে এস ওয়েভ ঢুকতে পারে না। যেহেতু এস ওয়েভ ঢুকতে পারে না, এস ওয়েভ যেহেতু তরল মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না, তাই এটাকে ধরে নেওয়া হয় যে আউটার কোরটা হচ্ছে লিকুইড কোর, লিকুইড এরিয়া। দে আর ট্রান্সভার্স ওয়েভ। এই ওয়েভটাকে কি বলা হয়? ট্রান্সভার ওয়েভও বলা হয়ে থাকে। যেমন পি ওয়েভের অনেকগুলো নাম দেখলাম, পুশপুল ওয়েভ দেখলাম, লঙ্গিটিউডিনাল ওয়েভ দেখলাম, কম্প্রিজনাল ওয়েভ বলা হলো পি ওয়েভকে। এস ওয়েভকে কি বলা হচ্ছে? সেকেন্ডারি ওয়েভ বা ট্রান্সভার ওয়েভও বলা হচ্ছে। যেমন আমরা দেখলাম পি ওয়েভটা কিরকম গেল, কেঁচোর চলাকে সঙ্গে তুলনা করলাম আমরা। স্ট্রেচিং, এটা কি হলো, আবার গুটিয়ে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, এরকম ভাবে চলতে শুরু করলো। কিন্তু সেকেন্ডারি ওয়েভটা কিন্তু এরকম ভাবে যাওয়া আসা করে না। সেকেন্ডারি ওয়েভটা হচ্ছে বস্তুকণার ওঠা নামার সাথে সাথে চলাচল করে। যেমন দেখলাম পি ওয়েভটা কি দেখলাম আমরা? পি ওয়েভটা দেখলাম সাউন্ডের যে ওয়েভ, সেই সাউন্ড ওয়েভের মতো কাজ করে। কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভটা হচ্ছে লাইট ওয়েভের মতো চলাচল করে। সেকেন্ডারি ওয়েভটা কিসের সঙ্গে তুলনা করা হয়? লাইট ওয়েভের সাথে সেকেন্ডারি ওয়েভকে তুলনা করা হয়। পি ওয়েভকে কিসের সাথে তুলনা করা হলো? পি ওয়েভকে তুলনা করা হলো সাউন্ড ওয়েভের সাথে তুলনা করা হলো। আচ্ছা, পি ওয়েভ সমস্ত পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু এস ওয়েভ সব পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না কেন? এটা তোমাদের পিএসসি, ধরো পিএসসি তো 100 নম্বর ইন্টারভিউ নেবে, সেখানে খুব ভালো ভালো প্রশ্ন ধরবে। তো তোমাদেরকে এরকম একটা প্রশ্ন 100 নম্বর মানে প্রায় 30-40 মিনিট ইন্টারভিউ নেবে। তো সেখানে ভালো ভালো প্রশ্ন আসবে, এরকম একটা তোমাদেরকে প্রশ্ন ধরা হলো। ধরো তোমাদের মধ্যে থেকে কেউ গেছো পিএসসিতে ইন্টারভিউ, সেখানে বলা হলো যে এস ওয়েভ কেন উম, কেন লিকুইড পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না, শুধুমাত্র সলিড মেটেরিয়ালসের মধ্য দিয়েই কেন পরিবাহিত হয়? কেন হয় বলো তো? এনিওয়ান, কেউ উত্তর দিতে পারবে? দেখো, বেশ আমি বলে দিচ্ছি। পি ওয়েভটা কিসের মতো কাজ করে? পি ওয়েভটা হচ্ছে পরিবাহিত হয় সাউন্ড ওয়েভের মতো। মানে হচ্ছে কি, সোজা পথে পরিবাহিত হয়। পদার্থগুলোর কি হয়, স্কুইজিং এবং স্ট্রেচিং এর মাধ্যমে, স্ট্রেচিং এন্ড স্কুইজিং এর মাধ্যমে প্রবাহিত হয়। মানে কি, একবার গুটিয়ে যায় একবার ছেড়ে দেয়, তাই সোজা পথে পরিবাহিত হতে পারে। কিন্তু কি, সেকেন্ডারি ওয়েভ কি হয়, বস্তুকণার ওঠানামার মধ্যে প্রবাহিত হয়, অর্থাৎ বস্তুর এলাস্টিসিটিটাকে কাজে লাগিয়ে পরিবাহিত হয়। বস্তুর এলাস্টিসিটিটা কাজে লাগিয়ে, এটা মনে রাখবে, এলাস্টিসিটি, এই কথাটা, এলাস্টিসিটিটাকে কাজে লাগিয়ে পরিবাহিত হয়। শুধুমাত্র কঠিন পদার্থের এলাস্টিসিটি আছে, তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো এলাস্টিসিটি নেই। ওই জন্যই তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এস ওয়েভটা পরিবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই পরিবাহিত হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। এতক্ষণ তাহলে আমরা বডি ওয়েভগুলো দেখলাম, এরপরে গিয়ে দেখলাম সারফেস ওয়েভ। বললাম সারফেস ওয়েভগুলোকে লাভ ওয়েভ এবং র্যালে ওয়েভ দুটো ভাগে ভাগ করলাম। লাভ ওয়েভে, ওই লাভের নাম অনুসারে তাকে লাভ ওয়েভ বলা হয়েছে, আর র্যালে ওয়েভ হচ্ছে বিজ্ঞানী র্যালের নাম অনুসারে তাকে র্যালে ওয়েভ নামকরণ করা হয়েছে। কিন্তু মনে রাখবে, সব থেকে সারফেস ওয়েভগুলোর মধ্যে ওয়েভ লেন্থ সব থেকে বেশি হচ্ছে র্যালে ওয়েভের, এবং র্যালে ওয়েভটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক। এবং র্যালে ওয়েভটা কি হয়, পাক মেরে মেরে পরিবাহিত হয়, ঘুরে ঘুরে পরিবাহিত হয়। এই জন্য যে অঞ্চলের মধ্য দিয়ে যায় সে অঞ্চলটাকে পাক খেয়ে পুরো একদম অঞ্চলটাকে লণ্ডভণ্ড করে চলে যায়, র্যালে ওয়েভ যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাই র্যালে ওয়েভের সব থেকে
ডিস্ট্রাকটিভ ক্ষমতা হচ্ছে সবথেকে বেশি, ধ্বংসাত্মক ক্ষমতা সবথেকে বেশি। When the body waves interact with surface rock, a new set of waves is generated called a surface wave. তাহলে সারফেস ওয়েভটা কিসে তৈরি হয়? যখন বডি ওয়েভটা সারফেস রকের সাথে ইন্টারাক্ট করে তারপরে কিন্তু বডি ওয়েভ সারফেস ওয়েভটা সৃষ্টি হয়। ভালো করে দেখো, আমি কি বলেছিলাম বডি ওয়েভের সময় কোথা থেকে বডি ওয়েভটা উৎপন্ন হয়েছিল? বডি ওয়েভটা উৎপন্ন হয়েছিল কোর থেকে। কোর থেকে অর্থাৎ যেখান থেকে এনার্জিটা রিলিজ হচ্ছে, যে এরিয়াতে এনার্জি রিলিজ হচ্ছে সেখান থেকে বডি ওয়েভগুলো সৃষ্টি হচ্ছে। পি এবং এস ওয়েভ এই কোর থেকে সৃষ্টি হচ্ছে। কিন্তু এস ওয়েভটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? সারফেস অফ দ্য রক, পৃথিবীর পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, সারফেস থেকে সৃষ্টি হচ্ছে। কিভাবে সারফেস থেকে সৃষ্টি হয়? ধরো একটা এস ওয়েভ বা পি ওয়েভ এখান থেকে সৃষ্টি হলো, এটা ফোকাস, আমি ধরে নিলাম এটা ফোকাস, ফোকাস বা সেন্টার। এই ফোকাস থেকে পি বা এস ওয়েভ একটা সৃষ্টি হলো এবং সেটি যখন যাচ্ছে, যেতে 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 কি হলো, প্রথমে ভূপৃষ্ঠে এসে আঘাত করলো, এপি সেন্টারে আঘাত করলো। এপি সেন্টারে আঘাত করার পরে কি হলো, এই তরঙ্গটা কি হলো এখান থেকে আবার হরাইজন্টালে যেতে শুরু করলো, যেটাকে আমরা সারফেস ওয়েভ নাম দিয়ে থাকি। এবং এই তাহলে পি এবং এস ওয়েভ থেকেই কিন্তু সারফেস ওয়েভের উৎপত্তি ঘটে। কথাটাকে কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। সারফেস ওয়েভের উৎপত্তি কি করে ঢুকলো, উৎপত্তি হলো পি এবং এস ওয়েভ থেকে সারফেস ওয়েভের উৎপত্তি হলো। কিন্তু পি এবং এস ওয়েভের উৎপত্তি হলো ফোকাস থেকে বা সেন্টার থেকে অফ আর্থকুয়েক। আর্থকুয়েকের সেন্টার থেকে বা ফোকাস থেকে পি এবং এস ওয়েভের উৎপত্তি হলো। কিন্তু সারফেস ওয়েভের উৎপত্তি হলো পি আর এস ওয়েভ থেকে। ঠিক আছে, চলো নেক্সট। দিস ওয়েভস মুভস অ্যালং দ্য আর্থ সারফেস। এটা আর্থ সারফেস বরাবর মুভ করে, যার ওয়েভ লেংথ অনেক বেশি এবং যার ডিস্ট্রাকটিভ ক্ষমতা অনেক বেশি। সারফেস ওয়েভ আর অলসো ট্রান্সভার্স ওয়েভ ইন হুইচ পার্টিকেল মুভ পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ প্রোপাগেশন। হেন্স দে ক্রিয়েট ক্রেস্ট অ্যান্ড ট্র ইন দ্য মেটেরিয়াল থ্রো হুইচ দে পাস। তারা যেদিকে প্রবাহিত হয় সেদিকে তৈরি হয়, খাদ তৈরি হয় অথবা ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ তারা সৃষ্টি করে। নেক্সট, তাহলে আমরা রেলে ওয়েভটাকে নিয়ে একটু আলোচনা করব, কারণ রেলে ওয়েভটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তো রেলে ওয়েভটাতে অতিরিক্ত ডিস্ট্রাকটিভ, তাই এটাকে নিয়ে একটু আলোচনা করব। দিস ওয়েভ, বলো বলো। পি ওয়েভ এবং এস ওয়েভের প্রভাব আছে কি নেই তুমি বলতে চাইছো? হ্যাঁ, অবশ্যই পি ওয়েভ এবং এস ওয়েভের প্রভাব আছে, কিন্তু পি ওয়েভ এবং এস ওয়েভ অতটা ডিস্ট্রাকটিভ নয় যতটা ডিস্ট্রাকটিভ তোমার সারফেস ওয়েভ বা র্যালে ওয়েভ বা লাভ ওয়েভ, যে দুটো সারফেস ওয়েভ বলা হলো, সেই ওয়েভ দুটো যতটা ডিস্ট্রাকটিভ, পি বা এস ওয়েভ অতটা ডিস্ট্রাকটিভ নয়, কিন্তু অবশ্যই প্রভাব আছে। হ্যাঁ, প্রভাব অবশ্যই আছে, অবশ্যই প্রভাব আছে। এরপর, হ্যাঁ, পি না, সেটা কোনো ব্যাপার নেই। পি ওয়েভ সৃষ্টি হলেই তোমার এস ওয়েভ সৃষ্টি হবে, এটা এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তখন কেন এস ওয়েভ? আর্থে ধাক্কা যখন মারছে তখন সৃষ্টি হচ্ছে সারফেস ওয়েভ। এই দেখো এখানটা দেখো। যখন ধাক্কা মারছে তখন সারফেস ওয়েভ সৃষ্টি হচ্ছে। এই পি এবং এস ওয়েভকে বলা হয় বডি ওয়েভ। এই দুটোকে বলা হয় বডি ওয়েভ, বলা হচ্ছে পি অ্যান্ড এস কে। পি অ্যান্ড এস কে। আর সারফেস ওয়েভটা হচ্ছে রেলে ওয়েভ এবং লাভ ওয়েভটা হচ্ছে সারফেস ওয়েভ। হ্যাঁ, অবশ্যই সৃষ্টি হবে। কিন্তু এবার এইগুলোর জন্যই তো সারফেস ওয়েভটা সৃষ্টি হয়। কিন্তু পি ওয়েভ এবং এস ওয়েভের গতি যদি খুব বেশি থাকে তখন সারফেস ওয়েভটা খুব ডিস্ট্রাকটিভ হয়, এবং পি ওয়েভ এস ওয়েভটা যদি খুব বেশি অনেক ডেপথ ফোকাস থেকে সৃষ্টি হয়, সেক্ষেত্রে ভূপৃষ্ঠে পৌঁছাতে পৌঁছাতে তাদের ক্ষমতা কমে যায়। তখন যে সারফেস ওয়েভটা, তখন তাদের ক্ষমতা, মানে সারফেস ওয়েভটা অত ডিস্ট্রাকটিভ হয় না। বুঝলে তো? না, সারফেস ওয়েভটা সবসময় সৃষ্টি হবে পি অ্যান্ড এস ওয়েভ থেকে। আর পি অ্যান্ড এস ওয়েভটা সবসময় সৃষ্টি হবে এপিসেন্টার থেকে। সরি, ফোকাস থেকে বা সেন্টার থেকে। হ্যাঁ, ফোকাস থেকে বা সেন্টার থেকে। হুম, ঠিক আছে, চলো। আর কোনো প্রশ্ন আছে? বেশ, চলো পরে প্রশ্ন করবে, যদি কোনো প্রশ্ন হয় মনে আসে করবে। এরপর দেখো, দিস ওয়েভস ফ্লো অ্যান্ড এলিপ্টিক্যাল মোশন, আর রেলে ওয়েভ রোল অ্যালং দ্য গ্রাউন্ড জাস্ট লাইক এ ওয়েভ রোল অ্যাক্রস
লেক অর অ্যান ওশেন। তাহলে কি হচ্ছে, রেলে ওয়েভটা কি করে পরিবাহিত হয়? একটা গ্রাউন্ডে রোল করতে করতে যায় এবং রোল করতে করতে যাওয়ার দরুন এটা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে। বিকজ ইট রোলস, ইট মুভস দ্য গ্রাউন্ড আপ অ্যান্ড ডাউন করতে করতে মুভ হয় সাইড টু সাইড ইন দ্য সেম ডাইরেকশন দ্যাট দ্য ওয়েভ ইজ মুভিং। মোস্ট অফ দ্য শেকিং ফেল্ট ফ্রম অ্যান আর্থকুইক ইজ ডিউ টু দ্য রেলে ওয়েভ। দেখো যেহেতু যেগুলো আমাদের শকিং মানে প্রচুর বড় ধরনের আর্থকুইক ঘটে থাকে, সবগুলো কিন্তু রেলে ওয়েভের জন্যই ঘটে থাকে। হুইচ ক্যান বি মাচার লার্জার দ্যান দ্য আদার ওয়েভ। মাচ লার্জার, এই ওয়েভটা হচ্ছে বেশি লার্জার অন্যান্য ওয়েভগুলো থেকে। বেশি লার্জার মানে হচ্ছে ওয়েভ লেংথটা হচ্ছে বেশি লার্জার। এইটা হচ্ছে তো ওয়েভ লেংথ, তো এই লেংথটা হচ্ছে খুব লার্জ এবং কি হয় ফ্রিকোয়েন্সি কিন্তু খুব কম। নেক্সট, এরপরে আমরা দেখব শ্যাডো জোন, দ্য এমার্জেন্স অফ শ্যাডো জোন অফ পি অ্যান্ড এস ওয়েভ। আমরা দেখি শ্যাডো জোন মানে আমরা কোনটাকে বলে থাকি বলতো? শ্যাডো জোন মানে যেখানে যে জোনটিতে পি এবং এস ওয়েভ পৌঁছায় না সেই জোনটাকে বলা হয় শ্যাডো জোন। সেই শ্যাডো জোন কোথায় হয়? পৃথিবীর অভ্যন্তরভাগে। পৃথিবীর অভ্যন্তরভাগে যে অংশটিতে পি এবং এস ওয়েভ পৌঁছায় না সেটাকে শ্যাডো জোন বলি। পি ওয়েভের শ্যাডো জোন আলাদা আছে, এস ওয়েভের শ্যাডো জোন আলাদা আছে, আবার পি এবং এস ওয়েভের একসাথে একটা শ্যাডো জোন আছে, যেটাকে আমরা মূলত শ্যাডো জোন হিসাবে চিহ্নিত করে থাকি। পি এবং পি এবং এস ওয়েভের শ্যাডো জোন হচ্ছে কি? তো পি প্লাস এস দুটো ওয়েভের শ্যাডো জোন কোনটা? দুটো ওয়েভের মিলিত শ্যাডো জোন হচ্ছে 103 ডিগ্রি থেকে 142 ডিগ্রি। কোনো বইয়ে 43 ডিগ্রি লেখা থাকবে, কোনো বইয়ে 44 ডিগ্রি লেখা থাকবে। যে বইগুলোতে 143 ডিগ্রি লেখা আছে সেগুলোতে যেগুলোতে 144 ডিগ্রি লেখা আছে সেগুলো দেখবে 104 থেকে 144 লেখা আছে। ঠিক আছে? তো তোমরা মনে রাখবে কিন্তু এগুলো এরকম করে আসবে। এই 103 থেকে 142 ডিগ্রির মধ্যে কি হয়? পি এবং এস ওয়েভ পৌঁছাতে পারে না। এই অংশটাকে আমরা বলি শ্যাডো জোন বলে থাকি। কিন্তু পি ওয়েভের শ্যাডো জোন আলাদা, এস ওয়েভের শ্যাডো জোন আলাদা। প্রথম আমরা এস ওয়েভের শ্যাডো জোনটাকে আগে দেখে নেব। তারপরে পি ওয়েভের শ্যাডো জোন দেখব। তারপরে পি এবং এস ওয়েভ দুটোকে একসাথে আলোচনা করব। প্রথম পি ওয়েভের শ্যাডো জোন কি দেখব? এস ওয়েভের শ্যাডো জোন দেখব। এস ওয়েভ ডু নট ট্রাভেল থ্রু দ্য লিকুইড। আমরা একটু আগেই বললাম যে এস ওয়েভটা কখনোই লিকুইডের মধ্য দিয়ে পরিবাহিত হয় না। কেন পরিবাহিত হতে পারে না? কারণ লিকুইডের মধ্যে কোনো elasticity নেই। আর এটা elasticity-র জন্যই এস ওয়েভটা পরিবাহিত হয়ে থাকে। The entire zone beyond 103 ডিগ্রি does not receive এস ওয়েভ। 103 ডিগ্রির পর থেকে কি হলো? এস ওয়েভ দেখতে পাওয়া যায় না। কারণ কি? আমরা জানি যেহেতু 103 ডিগ্রির পর থেকে কোনো এস ওয়েভ দেখতে পাই না, এই 103 ডিগ্রির পর থেকে কি হচ্ছে? 103 ডিগ্রি থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কি? এখান থেকে শুরু হচ্ছে আউটার কোর। আউটার কোর। এই আউটার কোরটা হচ্ছে লিকুইড। এই লিকুইড হওয়ার দরুন কি হয়? সেখানে এস ওয়েভ পৌঁছাতে পারে না। এস ওয়েভ অ্যান্ড হেন্স দিস জোন ইজ আইডেন্টিফাইড অ্যাজ দ্য শ্যাডো জোন অফ এস ওয়েভ। এবং এই জোনটাকেই বলা হয় এস ওয়েভের শ্যাডো জোন। তাহলে এস ওয়েভের শ্যাডো জোন কোনখান থেকে শুরু হচ্ছে? 103 থেকে শুরু হচ্ছে। কোথায় গিয়ে শেষ হচ্ছে? এখানটা হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিতে গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমি বলতে পারি এস ওয়েভের শ্যাডো জোন এদিকে কত হলো? এস ওয়েভের শ্যাডো জোন এদিকে হলো 77 ডিগ্রি হলো। এদিকে কত হলো এস ওয়েভের শ্যাডো জোন? 77 ডিগ্রি হলো। তাহলে এস ওয়েভের টোটাল শ্যাডো জোন কত? 77 প্লাস 77 ডিগ্রি সমান হচ্ছে কত? 154 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা কি হলো? 154 ডিগ্রি। হ্যাঁ, এটা মিউট করে রেখে দেবে একটু। তাহলে বোঝা গেল এটা 154 ডিগ্রি হলো। হ্যাঁ? তাহলে এস ওয়েভের শ্যাডো জোন কত হলো? 154। এবং এস ওয়েভের শ্যাডো জোন সবথেকে বেশি প্রায় 36%। এস ওয়েভের শ্যাডো জোন হচ্ছে সবথেকে বেশি কত পার্সেন্ট? প্রায় 65% হচ্ছে এস ওয়েভের শ্যাডো জোন। তাহলে এস ওয়েভের শ্যাডো জোন বুঝতে পারলে এদিকে 77 ডিগ্রি হয়ে গেল, এদিকে 77 ডিগ্রি হয়ে গেল। টোটাল শ্যাডো জোন অফ এস ওয়েভ কত হচ্ছে? 154 ডিগ্রি। ঠিক আছে? টোটাল পার্সেন্টেজ কত? যদি আমরা শ্যাডো জোনের পার্সেন্টেজ দেখি 36% হচ্ছে এস ওয়েভের শ্যাডো জোন। দ্য শ্যাডো জোন হবে পি ওয়েভের শ্যাডো জোন আমরা দেখব। তাহলে পি ওয়েভের শ্যাডো জোন কোন অঞ্চলে দেখতে পাই আমরা? 103 ডিগ্রি থেকে 142 ডিগ্রি বা 143 ডিগ্রি এই অংশটাতে আমরা দেখতে পাই এস পি ওয়েভের শ্যাডো জোন। এই দেখো ছবিতে দেখিয়েছি, নিচের ছবিটা দেখো। প্রথম ছবিটা এস ওয়েভের শ্যাডো জোনের জন্য দেখানো হয়েছিল, নিচের ছবিটাকে পি ওয়েভের শ্যাডো জোন দেখানো হয়েছে। এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ তোমরা 103 ডিগ্রি থেকে
103 ডিগ্রি থেকে শুরু করে 142 ডিগ্রি পর্যন্ত, এই অংশটা 103 থেকে 142 ডিগ্রি, এই অংশটা হচ্ছে পি ওয়েভের শ্যাডো জোন। দিস ইজ বিকজ পি ওয়েভ, আচ্ছা এই পি ওয়েভটা তো আমরা জানি, পি ওয়েভ লিকুইডের মধ্য দিয়ে যেতে পারে, পি ওয়েভ সলিডের মধ্য দিয়ে যেতে পারে, পি ওয়েভ গ্যাসিয়াসের মধ্য দিয়ে যেতে পারে। তাহলে হঠাৎ করে এই অংশটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে কেন? এই অংশতে হঠাৎ করে এই অংশতে এসে আমরা পি ওয়েভকে দেখতে পাচ্ছি না কেন? কেউ বলতে পারবে কারণটা? ভেরি গুড কৌশিক, ভেরি গুড। এইটা হচ্ছে রিফ্লেকশন হচ্ছে। এখানে এসে কি হয় বলতো, যখনই আউটার করে ঢুকছে এখানটাতে একটা লিকুইড মেটেরিয়ালস রয়েছে, তো এখানে কি হচ্ছে, এখানে এসে পিছলে রিফ্লেকশন হচ্ছে। আমরা যেটাকে সোজা বাংলায়, গোদা বাংলায় আমরা বলতে পারি পিছলে যাচ্ছে। তো এই রিফ্লেকশন হওয়ার দরুন কি হচ্ছে, এখানে এসে পৌঁছাতে পারছে না, এবং এই অংশটিতে কোনো পি ওয়েভ পৌঁছাতে পারছে না। কত ডিগ্রিতে পি ওয়েভ পৌঁছাতে পারছে না? 103 ডিগ্রি থেকে 142 ডিগ্রি। মানে আমাদের কত হচ্ছে, গড়ে হচ্ছে কত আমাদের, 103 থেকে 142 হলে 39 ডিগ্রি। এইদিকে 39 ডিগ্রি, আর এইদিকে দেখো এইদিকে 39 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি হচ্ছে, প্রায় 78 ডিগ্রি। তাহলে আমি যদি বলি পি ওয়েভের শ্যাডোজন কত, পি ওয়েভের শ্যাডোজন হচ্ছে 78 ডিগ্রি। পি ওয়েভের শ্যাডোজনে যদি পার্সেন্টেজ করি আমরা, পার্সেন্টেজ কত পাবো, 16.6%। পি ওয়েভের শ্যাডোজন হচ্ছে 16.6%, আর এস ওয়েভের শ্যাডোজন হচ্ছে 37% লিখে নেবে, গড়ে 37, 36 বলছিলাম আমি, 37। ঠিক আছে, তো এটা হচ্ছে 39, 39, 78 হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা কিরকম করে হলো? হ্যাঁ, আশা করি এখান থেকে দিস জোন বিটুইন 103 অ্যান্ড 142 ফ্রম দ্য এপিসেন্টার। আচ্ছা, এরপরে তোমাদেরকে যদি বলে, চলো আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। এখানে দেখো তিনটা কোশ্চেন আমি নিয়েছি। দ্য স্প্যান অফ দ্য শ্যাডো জোন অফ দ্য পি ওয়েভ, পি ওয়েভের স্প্যান কত, 78 ডিগ্রি। পি ওয়েভে 78 ডিগ্রি আমি কি করে হলো দেখালাম, কি করে দেখালাম, এই দেখো এখানে সেই হিসাবটা দেখানো আছে। কি করে, 2 × 142 ডিগ্রি মাইনাস 133 মানে হচ্ছে কি, 2 × এটা মাইনাস করলে কত হয়, 39। ওই ছবিটা দেখালাম, সমান হচ্ছে কত ডিগ্রি, সমান হচ্ছে 78 ডিগ্রি। এটা হচ্ছে পি ওয়েভের। এবং পার্সেন্টেজ, এটা ভুল হয়েছে, ভুল পার্সেন্টেজ লিখেছি। এইটা হবে 37%, আর ওইটা হবে, এটা হবে 37%, আর এটা হবে 16.5%। হ্যাঁ, উল্টো পাল্টা করে লিখে ফেলেছি। বেশ, আমি তোমাদেরকে পিডিএফ দেওয়ার সময় কারেকশন করে পাঠিয়ে দেবো। ওকে, যখন পিডিএফ গ্রুপে প্রোভাইড করবো তখন এটা কারেকশন করে দেবো। দেখো, দ্য স্পেন অফ দ্য শ্যাডোজন অফ দ্য এস ওয়েভ কত, এটা হচ্ছে 154 ডিগ্রি। 154 কি করে হচ্ছে, 360 মাইনাস কত হলো, 103, 103 থেকে মাইনাস হচ্ছে, দিয়ে টোটাল হচ্ছে কত, 154 ডিগ্রি। নেক্সট, এরপরে আমি যদি বলি দ্য স্প্যান অফ দ্য জোন অফ দ্য বোথ দ্য ওয়েভ মানে কি, ফর দ্য পি অ্যান্ড এস ওয়েভ, পি এবং এস ওয়েভের তাহলে শ্যাডোজন কত পার্সেন্ট হলো, 78 ডিগ্রি হলো, এবং সেটা হবে কত পার্সেন্ট, 16.5%। কেন হচ্ছে এটা, কারণ পি ওয়েভটা যতদূর যাচ্ছে না ততটাই তো বোথের হচ্ছে, কারণ এস ওয়েভের স্প্যানটা অনেক বেশি, কিন্তু পি ওয়েভের যে অংশটা যাচ্ছে না, পি ওয়েভের শ্যাডোজোনটাই হচ্ছে বোথ ওয়েভের শ্যাডোজোন। পি এবং এস ওয়েভের শ্যাডোজোন হচ্ছে পি ওয়েভের শ্যাডোজোনটাই, কারণ অলরেডি এস ওয়েভ সেখানে নেই, আবার পি ওয়েভও থাকছে না, তাই ওই অংশটা হচ্ছে পি প্লাস এস ওয়েভের শ্যাডোজোন। ঠিক আছে, কোনো অসুবিধা এখানটা? আমি এগিয়ে যাব না। হুম, বলো। মানে হ্যাঁ, যদি আমরা টোটাল এরিয়ার বেসিসে দেখি, তার বেসিসে শ্যাডো জোনটা যদি দেখি, তাহলে আমরা দেখব এটা 16.5 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, 360 ডিগ্রিটাকে যদি 100% হয়, এটা যদি 100% হয়, তখন বাকিটা আমরা দেখব যে 78 ডিগ্রি সমান কত পার্সেন্ট। ঠিক আছে, এটা পার্সেন্টেজ। হ্যাঁ, 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 হ্যাঁ। 21 চলে আসছে। আচ্ছা, বেশ, বেশ, বেশ। আমি একবার দেখব, কিন্তু বিভিন্ন বইগুলোতে এই তথ্যটাই আছে। আমি অবশ্য ক্যালকুলেশন করে দেখিনি। আমি বইগুলো থেকেই তথ্যগুলো নিয়েছি। ঠিক আছে? বিভিন্ন বইগুলোতে এই তথ্যগুলোই আছে। তো ক্যালকুলেশন করলে পেয়ে যাবে আশা করি। দেখা যাবে, আমি দেখবো একবার তাহলে। ঠিক আছে? ভালো বলে কৌশিক। হ্যাঁ, বলো। তাপস বলো। বলো, তাপস কি বলছো? স্প্যান মানে বিস্তার গো। স্প্যান মানে হচ্ছে বিস্তার। ওই শ্যাডো জোনটার যে বিস্তার সেটাকে স্প্যান বলছে। মানে কত দূর পর্যন্ত সে বিস্তৃত। বিস্তারটাকে স্প্যান বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট।
এরপরে মেজারিং অফ আর্থকুইক। আর্থকুইক যে মেজার করব আমরা, আর্থকুইক মেজারমেন্টে তোমাদেরকে প্রথমেই যে একটা যন্ত্র দেখিয়েছি না, সিসমোমিটার যন্ত্রটা দেখিয়েছি না, সিসমোগ্রাফ, যে যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্প মেজার করতে পারি সেটাকে আমরা সিসমোমিটার বলি, তাই তো? আমরা ছবি সহ দেখিয়েছি। সিসমোমিটার আর দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ আর ইউজড টু মেজার দ্য মোশন অফ দ্য গ্রাউন্ড হুইচ ইনক্লুডিং দোজ সিসমিক ওয়েভ জেনারেটেড বাই দ্য আর্থকুইক। আর একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই, আর একবার দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কি সিসমোমিটার যন্ত্র পুরোটাই, যেটাকে ভূমিকম্প পরিমাপ করা হয়। আর এই যে গ্রাফটা তৈরি হচ্ছে, এই গ্রাফটাকে আমরা বলি, দাঁড়াও 1 মিনিট, একটু কালিটা নিয়ে নিই। এই যে গ্রাফটাকে আমরা বলছি সিসমোগ্রাফ বললাম, এটা দেখালাম, ঠিক আছে? চলো, সরি, সিসমোগ্রাফ হলো। এরপরে চলে আসো, যে স্কেলে করে আমরা ভূমিকম্প পরিমাপ করতে পারি সেই স্কেল দু রকমের স্কেল আছে। একটাকে বলা হয় মার্শাল স্কেল, আর একটাকে বলা হয় রিক্টার স্কেল। মার্শাল স্কেল এবং রিক্টার স্কেল, 1 মিনিট। তাহলে কি হলো, দেখো, মার্কেলি বা মার্শালি যাই বলতে পারো, যে উচ্চারণটা যাই করো তোমরা, কোনো অসুবিধা নেই। তো মার্কেলি স্কেল বা মার্শালি স্কেল, এই স্কেলটা হচ্ছে কি কি পরিমাপ করে? ইন্টেন্সিটি পরিমাপ করে। আর রিক্টার স্কেল কি পরিমাপ করে? রিক্টার স্কেল পরিমাপ করে ম্যাগনিটিউড। ইন্টেন্সিটি আর ম্যাগনিটিউড, এই দুটো মনে রাখবে। আচ্ছা, এই মার্শালি স্কেলটা রেঞ্জ কত? এটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত এর রেঞ্জ আছে। এবং এর দ্বারা, এই মার্কেলি স্কেল দ্বারা কি করা হয়, কোনো একটা জায়গার ইন্টেন্সিটি মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ইন্টেন্সিটিটা কতটা, গভীরতাটা কতটা, অর্থাৎ কোনো একটা জায়গার ক্ষয়ক্ষতি পরিমাপ করা হয় কোন স্কেলের সাহায্যে? মার্কেলি বা মার্শালি স্কেলের সাহায্যে। এই স্কেলটাকে, মার্শাল স্কেলটাকে ওই জন্যই খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। কারণ কি? কারণ কোনো একটা জায়গার ইন্টেন্সিটি বা ক্ষয়ক্ষতি প্রকৃত অর্থে কি মেজার করা যায়? যায় না। ধরো কোনো একটা জনবহুল অঞ্চলে হয়তো দেখলাম যে রিক্টার স্কেলে 7 ভূমিকম্প হয়েছে। সেখানে আমি যদি ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে যাই, প্রচুর ক্ষয়ক্ষতি হবে। কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা মরুভূমিতে 7 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে, সেখানে আর ক্ষয়ক্ষতি হবে না। তো ক্ষয়ক্ষতি তো ওইরকম করে মাপা যায় না। ক্ষয়ক্ষতি হয় কোন অঞ্চলে হচ্ছে, এরিয়া বেসিসে আলাদা আলাদা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। তাই মার্শাল স্কেলের বা মার্কেল স্কেলের যে কার্যকারিতা বা তার যে প্রকৃত ভ্যালু, সেটা কিন্তু কম ওই জন্যই। এটা যেহেতু কি করে, ইন্টেন্সিটি পরিমাপ করে। আইসোসিসমাল লাইন ইজ দ্য লাইন অন ম্যাপ কানেক্টিং পয়েন্ট অফ ইকুয়াল ইন্টেন্সিটি অফ এ পার্টিকুলার আর্থকুইক। তাহলে আইসোসিসমাল লাইন কাকে বলা হয়? আইসোসিসমাল লাইন কাকে বলা হয়, এটা ভালো করে শোনো। আইসোসিসমাল লাইন বলা হয় পৃথিবীর ইকুয়াল ইন্টেন্সিটি যে সমস্ত জায়গাগুলোতে আছে, অর্থাৎ ভূমিকম্পের ইকুয়াল ইন্টেন্সিটি, সম পরিমাণ তীব্রতাযুক্ত গুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেগুলোকে বলা হয় আইসোসিসমাল লাইন। এই আইসোসিসমাল লাইনটা হচ্ছে এপিসেন্টার থেকে যত দূরে যাবে, ধরো এটা এপিসেন্টার, সরি, এটা এপিসেন্টার আছে, এপিসেন্টার থেকে যত দূরে যাবে আইসোসিসমাল লাইনের কি হবে, মান বাড়তে বাড়তে যাবে। এখানে এই মানগুলো কি থাকবে, এই মান যত দূরে যাবে তত, মানে এর গভীরতা, ইন্টেন্সিটিটা কমতে কমতে যাবে, ইন্টেন্সিটি কমবে। কিন্তু এপিসেন্টারে যত কাছে থাকবে তত ইন্টেন্সিটি কি থাকবে, বেশি থাকবে। অপরদিকে কি, ধরো, আচ্ছা, আইসোসিসমালের সঙ্গে আর একটা তোমাদেরকে টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে হোমোসিসমাল। হোমোসিসমালটা কেউ জানো গো? এনিওয়ান? না হলে আমি বলবো। ইয়েস, হোমোসিসমাল মানে হচ্ছে, বাংলাতে বলা হয় সমকাল, বা এই সমকালটা মনে রাখতে যাবে না, সমকাল দেবে না, যদি দেবে হোমোসিসমালটাই বাংলাতে লিখে দেবে। হোমোসিসমাল মানে কি? হোমোসিসমাল মানে হচ্ছে
যে স্থানগুলোতে ভূমিকম্প একই সময়ে সংঘটিত হয় সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেগুলোকে বলা হয় হোমোসিসমাল রেখা। হোমোসিসমাল রেখাটা কি হচ্ছে? হোমোসিসমাল রেখাটা যে স্থানগুলোতে একই সময়ে অনুভূত হচ্ছে, আর আইসোসিসমাল মানে হচ্ছে একই রকম তীব্রতা যুক্ত। এই দুটো পার্থক্যটা মনে রাখবে, আইসোসিসমাল লাইন আর হোমোসিসমাল লাইনের। দেখো, দ্য মেজোসিসমাল এরিয়া অ্যান্ড আর্থকোয়াক ইজ আর এরিয়া ম্যাক্সিমাম ড্যামেজ। তাহলে যেখানে ম্যাক্সিমাম ড্যামেজ হয় সেই এরিয়াটাকে বলা হয় মেজোসিসমাল এরিয়া। মেজোসিসমাল এরিয়া মানে হচ্ছে যে এরিয়াটিতে ম্যাক্সিমাম ড্যামেজ হয়, অর্থাৎ যে এরিয়াটিতে ম্যাক্সিমাম ড্যামেজ ঘটে থাকে, ভূমিকম্পের দ্বারা যে এরিয়ায় সব থেকে ক্ষয়ক্ষতি বেশি হয় সেই এরিয়াটাকে মেজোসিসমাল এরিয়া বলে। এই তিনটে টার্ম তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এরপর চলে আসি রিক্টার স্কেল। রিক্টার স্কেলে কি করা হয়? ম্যাগনিটিউড পরিমাপ করা হয়। মানে কি? ভূমিকম্প ম্যাগনিটিউড বলতে কি, কি পরিমাণ এনার্জি রিলিজ করলো, কোনো একটা জায়গা থেকে কি পরিমাণ এনার্জি রিলিজ করলো, সেই এনার্জি রিলিজের পরিমাণটা পরিমাপ করা হয় কিসের দ্বারা? রিক্টার স্কেলের দ্বারা। কোনো একটা জায়গাতে কি পরিমাণ এনার্জি রিলিজ হলো সেটা পরিমাপ করা হয় কিসের দ্বারা? রিক্টার স্কেলের দ্বারা। এই রিক্টার স্কেলের কত এক্সপ্রেস করা হয় কিভাবে? 1 থেকে 10 পর্যন্ত ভাবে পরিমাপ করা হয়, যেমন 1, 2। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা লগারিদম স্কেল। লগারিদম স্কেল মানে কি? এর 1 ঘর বাড়ার সাথে সাথে এর 10 করে বাড়তে বাড়তে যাবে। ধরো এটা 0 থেকে আছে 1 হলো, 1 থেকে যখন আমি এখানে যাব, এখানে আমার হয়ে গেল 10, 10/1। এখানে যখন আমার আসবে 10^2, এখানে যখন আমার আসবে 4-এর ঘরে যখন আসবে তখন তার ম্যাগনিটিউড হবে 10^3। যখন আমার 5-এর ঘরে আসবে তখন ম্যাগনিটিউড হবে 10^5। আমার যখন 6-এর ঘরে আসবে তখন হবে 10^6। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি যদি বলি 1 থেকে 3-এ ভূমিকম্পের ম্যাগনিটিউড কত, রিক্টার স্কেলের ম্যাগনিটিউড কত হবে? এখানে হবে 1, 10, 10 10 100, 3-এ মানে 100 হলো, 4-এ কত হলো? 1000, 5-এ কত হলো? 10,000। এরকম করে বাড়তে বাড়তে যাবে। এটা হচ্ছে কি কি হলো? লগারিদম স্কেল বলা হয়। তাহলে দেখতে পাচ্ছ আমরা, এইখান থেকে 1-এর সঙ্গে কত ডিফারেন্স কত হচ্ছে? 10। কত ডিফারেন্স হচ্ছে? 10 করে ডিফারেন্স হতে হতে যাচ্ছে। ঠিক আছে? লগারিদম স্কেলের দুটোর অংশে ডিফারেন্স কত? 10 করে বাড়তে বাড়তে যাচ্ছে। 10 করে। কিন্তু 10টা কি আকারে থাকছে? গুণ আকারে। আমরা যদি দেখো গুণ করি, 10 10-এ কত? 10 × 10 100। আবার দেখো এখানে এখানে আবার 10 বাড়ছে। এই 100-র সঙ্গে যদি আবার 10 গুণ করে দিই 1000 হয়ে যাচ্ছে। আবার 10 গুণ করে দিলে 10,000 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লগারিদম স্কেল বলা হয়। মানে এটা এক একটা পয়েন্ট বাড়ার সাথে সাথে কত করে বাড়ছে? 10 করে বাড়তে বাড়তে যাচ্ছে। ঠিক আছে? এটাকে বলা হয় লগারিদম স্কেল। এটা মনে রাখবে যে লগারিদম স্কেল কোথায় ইউজ করা হয়? রিক্টার স্কেলে ইউজ করা হয়। ইচ হোল নাম্বার ইনক্রিজ ইন দ্য রিক্টার স্কেল রিপ্রেজেন্টেড 10 টাইমস। তাই দেখো 10 টাইমস ইনক্রিজ করা হয় ইন পাওয়ার অফ অ্যান আর্থকুয়েক অন দ্য বেসিস অফ ম্যাগনিটিউড ড্যামেজ রিস্ক। ঠিক আছে, চলো আমরা দেখো ওয়ার্ল্ডের আর্থকুইক জোন, যে সমস্ত জোনগুলোকে দেখলাম, এরপরে আমরা দেখব আর্থকুইক জোন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে আর্থকুইক জোনগুলো আছে সেগুলোকে আমরা দেখব। এনডিএমএ, এটা মনে রাখবে। এনডিএম এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ভারতবর্ষ সম্পর্কে বলেছেন যে 59% এরিয়া হচ্ছে আর্থকুইক প্রোন, বা হচ্ছে ল্যান্ড এরিয়া ইজ ভালনারেবল টু আর্থকুইক, বা আর্থকুইকের দিক থেকে খুবই ক্ষতিকারক এরিয়া, এটা ভালনারেবল এরিয়া 59%। তার মধ্যে 70% এরিয়া হচ্ছে এরিয়া লাইজ ইন হাই সিসমিক জোন। হাই সিসমিক জোনের মধ্যে পড়ছে 57%। আমাদের ভারতবর্ষে যে সমস্ত আর্থকুইকগুলো হয়ে থাকে, সেই আর্থকুইকগুলো হয়ে থাকার মূলত কারণ হচ্ছে দুটো প্লেটের সংঘর্ষ। একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট, অপরটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের কলিউশনের জন্য কি তৈরি হয়? আমাদের ভারতবর্ষের ভূমিকম্পগুলো সৃষ্টি হয়। তাহলে আমরা জানি এই দুটো প্লেট কোথায় টক্কর খাচ্ছে বা ধাক্কা খাচ্ছে? হিমালয়ের এরিয়াতে। তাই এখানে হিমালয়ের এরিয়াতে সব থেকে আমাদের ভূমিকম্প বেশি হয়ে থাকে। কিন্তু পেনিনসুলার এরিয়াতে কি হয় না একবারে ভূমিকম্প? হ্যাঁ, পেনিনসুলার এরিয়াতেও কিন্তু হয়ে থাকে,
কিছু কিছু ড্যামেজিং ভূমিকম্প কিন্তু আমাদের পেনিনসুলার এরিয়াতে হয়েছিল। দেখো পেনিনসুলার এরিয়াতে যে ভূমিকম্পগুলো হয়েছিল একটু আমি দিয়ে দিয়েছি। আর্থকুইক আর ক্লিয়ারলি ইলিস্ট্রেটেড বাই দ্য কয়না 1967 হয়েছিল, লাতুর 1993 হয়েছিল, জাবলপুর 1997 আর্থকুইক কিন্তু হয়েছে। এরপর দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড। আন্দামান নিকোবর আইল্যান্ড হচ্ছে কি ইন্টারপ্লেট বাউন্ডারি। এই দেখো এখান থেকে আমি তোমাদের তিনটে বলবো, ইন্টারপ্লেট বাউন্ডারি, ইন্ট্রাপ্লেট বাউন্ডারি, এগুলোকে জানতে হবে। ইন্ট্রাপ্লেট বাউন্ডারিটা কি গো? ইন্ট্রাপ্লেট বাউন্ডারি বলতে পারবে? ইন্টারপ্লেট বাউন্ডারি না, হটস্পট তো আলাদা গো। হ্যাঁ, হটস্পটটা ইন্ট্রাপ্লেটের মধ্যে হয়। হটস্পট এরিয়াটা ইন্টারপ্লেটের মানে হচ্ছে প্লেটের মাঝে। ধরো একটা প্লেট আছে, এই প্লেটের মধ্যবর্তী কোনো একটা জায়গাতে যদি ভূমিকম্প হয় বা আরো এখানে হটস্পট অঞ্চল হতে পারে ইন্টারপ্লেট এরিয়াতে। তো ইন্টারপ্লেট মানে হচ্ছে একটা প্লেটের মধ্যে বা একটা প্লেটের মাঝে যে ভূমিকম্পগুলো হয় সেগুলোকে ইন্টারপ্লেট বলে। ইন্টারপ্লেট মানে হচ্ছে দুটো প্লেট মার্জিনের সঙ্গে যে ভূমিকম্পগুলো হয় সেটা হচ্ছে ইন্টারপ্লেট ভূমিকম্প বলা হয়। আর ইন্ট্রাপ্লেট ভূমিকম্প হচ্ছে সব থেকে কম হয়, ইন্টারপ্লেট ভূমিকম্প হচ্ছে সব থেকে বেশি হয়। এটা জেনে রাখবে। চলো, আমাদের ইন্ডিয়াকে 5টা জোনে ভাগ করা হয়, আমাদের রিক্সের বেসিসে 5টা জোনে ভাগ করা হয়। জোন 1, সব থেকে যে জোন 1টাকে বলা হচ্ছে কি লিস্ট ড্যামেজ এরিয়া। মানে হচ্ছে কি যখন জোন 1-এ হচ্ছে যে সেই জোন 1-এর মধ্যে সেই এরিয়াগুলোকে রাখা হয় যে এরিয়াগুলোতে ভূমিকম্প কম হয়। আমি একটা ছবি দেখাই ভারতবর্ষে। এই দেখো, এই হচ্ছে ভারতবর্ষের ছবি। এই ভারতবর্ষের ম্যাপটিতে ভূমিকম্প এরিয়াগুলোকে দেখানো হয়েছে। আমাদের সমগ্র ভারতবর্ষকে 5টি ভূমিকম্প জোনে ভাগ করা হয়। কটি ভূমিকম্প জোনে ভাগ করা হয়? 5টি। জোন 1টা হচ্ছে সব থেকে লিস্ট, মানে হচ্ছে সব থেকে কম ভূমিকম্প প্রবণ এরিয়া। এই দেখো, সব থেকে লিস্ট ড্যামেজ এরিয়া ইনক্লুড রিস্ক ইনক্লুড দ্য প্লেট অফ সাম পার্ট অফ পাঞ্জাব হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানার কিছু অংশ যেখানে লিস্ট জোন আছে। প্লেন এরিয়া উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ডেল্টা এরিয়া অফ গোদাবরী, কোস্টাল প্লেন এরিয়া মহারাষ্ট্র, কেরালা, ডেজার্ট এরিয়া অফ রাজস্থান অ্যান্ড মোস্ট এরিয়া অফ গুজরাট এক্সপেক্ট আচ্ছা সরি এক্সেপ্ট কুচ এরিয়া। এই কুচ এরিয়াটা বাদ দিয়ে দেখো আমরা এটা দেখতে পাবো। তাহলে কি এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি একদম খুব অল্প অল্প সেট করা রয়েছে যেগুলোতে, এই অল্প সেট করা রয়েছে যেগুলোতে সেগুলো হচ্ছে তোমার কি মানে জোন 1, মানে হচ্ছে কম রিস্ক যেগুলোতে আছে সেগুলো। এরপরে আমরা দেখবো কি জোন 2। জোন 2 এর মধ্যে কি দেখবো লো ড্যামেজ রিস্ক, মানে যেগুলোতে আরো মানে একটু বেশি, জোন 1-এর থেকে একটু বেশি। কোন এরিয়াগুলোতে রয়েছে এটা? পাঞ্জাব হরিয়ানা, সাউদার্ন পার্ট অফ প্লেন অফ উত্তরপ্রদেশ, ইস্টার্ন রাজস্থান, কোস্টাল ডিস্ট্রিক্ট অফ ওড়িশা, তামিলনাড়ু। আমি ম্যাপটা তারপরে দেখাচ্ছি। তারপরে কি জোন 3-র মধ্যে কি দেখতে পাচ্ছি? মডারেট ড্যামেজ। মডারেট ড্যামেজ কোন কোন জায়গাগুলো হচ্ছে? রাজস্থানের কিছু ইস্টার্ন রাজস্থান হচ্ছে, সাউথ ইস্টার্ন রাজস্থান, মোস্ট অফ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকা, সাউথ বিহার, নর্দার্ন অ্যান্ড নর্দার্ন ওয়েস্টার্ন ওড়িশা। এবং জোন 4 হাই ড্যামেজ। হাই ড্যামেজের মধ্যে কি আছে? জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, নর্দার্ন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, দিল্লি, ইস্টার্ন উত্তরপ্রদেশ, তারাই অ্যান্ড ভাবার রিজিয়ন। এই দেখো তারাই অ্যান্ড ভাবার, আমি একটা প্রশ্ন দেখছিলাম যে তারাই এবং ভাবার রিজিয়ন আমাদের কিরকম ভূমিকম্প এরিয়ার মধ্যে পড়ে? লিস্ট ড্যামেজ এরিয়ার মধ্যে পড়ে, মডারেট ড্যামেজ এরিয়ার মধ্যে পড়ে, হাই ড্যামেজ এরিয়ার মধ্যে পড়ে। তারাই অ্যান্ড ভাবার হচ্ছে হাই ড্যামেজ এরিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে। আর জোন 5 দেখো, জোন 5 হচ্ছে ভেরি হাই ড্যামেজ এরিয়া। ওয়েস্টার্ন বিহার, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড কুচ এরিয়া অফ গুজরাট। এইগুলো হচ্ছে কি জোন 5 এর মধ্যে পড়ে। দেখো জোন 5 মানে যেগুলো হাই রিস্ক জোন সেগুলোতে বেশি ডিপ করা আছে। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ হাই ডিপ করা আছে, এগুলো হাই ডিপ করা আছে, এগুলো হচ্ছে এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হাই রিস্ক। তারপরে দেখো লো রিস্ক পরপর করা আছে এবং পরপর এরকমভাবে 5টা করা আছে। তোমরা এই ইন্ডেক্সটাও একবার দেখবে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো এগুলো, ঠিক আছে। চলো নেক্সট। আর্থকুয়েকের কনসিকুয়েন্স কি হয়? কনসিকুয়েন্স মানে ফলাফল। আর্থকুয়েকের দ্বারা কি কি ঘটনা ঘটে থাকে? ফিজিওগ্রাফিক ইম্প্যাক্ট আছে আমাদের,
আর কি আছে, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট আছে। দু ধরনের ইম্প্যাক্ট হয়। ফিজিওগ্রাফিক ইম্প্যাক্ট মানে কি, যেগুলো হচ্ছে তোমার আমাদের ভূপৃষ্ঠের সাথে যেগুলো রিলেটেড সেগুলো হচ্ছে ফিজিওগ্রাফিক ইম্প্যাক্ট। যেমন কি গ্রাউন্ড রেপচার ড্যামেজ লার্জ ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার সাচ অ্যাজ ড্যাম ব্রিজ অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এগুলো ধ্বংস হয়ে যায়। ল্যান্ডস্লাইড অ্যান্ড এভালাঞ্চ দেখতে পাওয়া যায়। আর কি কি দেখতে পাওয়া যায়, আর্থকুইক ক্যান কজ ফায়ার বাই ড্যামেজিং ইলেকট্রিক্যাল পাওয়ার অর গ্যাস লাইন। 1906 সান ফ্রান্সিসকো আর্থকুইকে এটা ঘটেছিল। এছাড়া সুনামি হয়ে ঘটে থাকে আমরা জানি, 2004 সালের তো সেই বিখ্যাত সুনামির কথা তোমরা সকলেই জানো, এটা সেটাকে একটু লিখে দেওয়া হয়েছে। এছাড়া সোশিও ইকোনমিক ড্যামেজ কি, 56% অফ দ্য টোটাল ডেথ অফ or এত লাইভস ওয়ার লস্ট বিটুইন 1900। আচ্ছা দেখো, এটা এই যে সংখ্যাটা মনে রাখতে হবে না, সংখ্যাটা এমনি দেওয়া হয়েছে, এরকম আসবে না যে কতজনের মানুষের মৃত্যু হয়েছিল 1998 থেকে 2017 সালের মধ্যে, এটা এরকম দেওয়া হয়েছে। ইকোনমিক এফেক্ট দেখো, earthquake can damage infrastructure, disrupt supply chain, and cause inflation. As per the World Bank, 10% infrastructure damage is due to the earthquake. আমাদের পৃথিবীতে যে 10% ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয় ভূমিকম্পের জন্য, ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী। এরপর আমরা কিছু পয়েন্ট দিয়েছি, যে পয়েন্টগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। রিমেম্বার বলে লিখে দিয়েছি, এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখা খুবই জরুরি, তাই লিখে দিয়েছি। দেখো, আমি পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। সিসমিক রিস্ক মানে কি, ইজ দ্য লাইভলিহুড অফ আর্থকুইক কজিং ড্যামেজ পিপল অফ প্রপার্টি। তাহলে কি, যখন আর্থকুইক হয় যেগুলো হচ্ছে কজিং ড্যামেজ অফ পিপল অ্যান্ড প্রপার্টি, পিপল অ্যান্ড প্রপার্টি ড্যামেজটাকেই বলা হচ্ছে কি সিসমিক রিস্ক। যেমন এর মধ্যে কি ইনক্লুড আছে, সিসমিক হ্যাজার্ড ইনক্লুড আছে, ভালনারেবিলিটি ইনক্লুড আছে, অ্যান্ড এক্সপোজ অফ পিপল অ্যান্ড অ্যাসেট, এগুলো সব ইনক্লুড আছে। সিসমিসিটি বলতে কি বোঝানো হয়, মেজার অফ এনকম্পাসিং আর্থকুইক অকারেন্স মেকানিজম অ্যান্ড ম্যাগনিটিউড অ্যাট এ গিভেন জিওগ্রাফিক্যাল লোকেশন। কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এরিয়াতে ভূমিকম্পের যে ভূমিকম্পের ঘটনা, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের তীব্রতা, সমস্ত কিছুগুলোকে একসাথে বলা হয় সিসমিসিটি। তো সিসমিসিটি হচ্ছে ভূমিকম্পের সমস্ত ঘটনাগুলোকে একসাথে বলা হয় সিসমিসিটি। এর সিসমিক গ্যাপ কাকে বলা হয়, দুটো ভূমিকম্পের মধ্যে দিয়ে যে গ্যাপ সেটাকে সিসমিক গ্যাপ বলা হয়। প্যালিও সিসমোলজি কাকে বলা হয়, লুক অ্যাট জিওলজিক্যাল সেডিমেন্ট অ্যান্ড রক ফর সাইন অফ এনসিয়েন্ট আর্থকুইক। প্রাচীন ভূমিকম্প সম্পর্কে ধারণা করা যায় যখন সেডিমেন্ট এবং রকগুলোকে পরীক্ষা করে, তখন সেগুলোকে বলা হয় পেলিওসিসমোলজি। দ্য অ্যান্টিসেন্টার কাকে বলা হয়, এপিসেন্টারের ঠিক অপোজিট অংশটাকে বলা হয় অ্যান্টিসেন্টার। ধরো এটা আমাদের আর্থ, কি খারাপ একটা আর্থ আঁকলাম, তবুও ধরে নাও এটা আর্থ। তো ধরো এখানে একটা আছে কি এপিসেন্টার, এই এপিসেন্টারের একদম অপোজিট অংশটাতে, এইখানটাতে দেখতে পাবো আমরা কি, এই অংশটাতে আমরা বলবো, এই অংশটাকে আমরা বলবো অ্যান্টি সেন্টার। এই অংশটাকে আমরা কি বলবো, অ্যান্টি সেন্টার। ধরো এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা সেন্টার। সেন্টার বানান দু রকমই হয়, TER হয়, TERU হয়। আর এটা হচ্ছে এপি সেন্টার, আর এটা হচ্ছে অ্যান্টি সেন্টার। বোঝা গেল অ্যান্টি সেন্টার তাহলে কি। আইসোসিসমাল লাইন বললাম, হোমোসিসমাল লাইন বলে দিয়েছি অলরেডি। চলো, আচ্ছা, পুলস অফ এনার্জি কল পিওএফ, এগুলোকে একবার রিমেম্বার করেছি, একটু কিছু কিছু করে অ্যাড করে তোমরা একটু করে দেখে নেবে, ঠিক আছে। ওই যেগুলো পড়ানো হয়েছে সেগুলো দেখো, রেড, এলাস্টিসিটি, রিবাউন্ড থিওরি, 96 আর্থকুইক, সান ফ্রান্সিসকো, সব কিছু একবার করে রিমাইন্ড করা হয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমরা এগুলো একবার করে পড়ে দেখে নেবে, ওই জিনিসগুলো আর কি, নতুন বোঝানোর কিছু নেই। চলো, এখানে একটা কোশ্চেন আমি একটা রেখেছি, মাত্র একটাই কোশ্চেন রেখেছি, সেই একটাই কোশ্চেনটা একটা দেখে নাও। ইন এ সিসমোগ্রাফ, P wave are recorded earlier than S wave. তোমরা উত্তর দেবে এটা, হ্যাঁ। পি ওয়েভ, সিসমোগ্রাফে কি পি ওয়েভটা রেকর্ড করা হয়, তাড়াতাড়ি রেকর্ড করা হয় দেন এস ওয়েভ। এস ওয়েভের আগে পি ওয়েভটা রেকর্ড হয়। পি ওয়েভস, দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল ভাইব্রেট টু অ্যান্ড ফ্রম ইন দ্য ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন, whereas in S wave the particle vibrate up and down at a right angle
to the direction of the p propagation. দেখো এই পি ওয়েভটা কি হচ্ছে, ইনডিভিজুয়াল পার্টিকেলের যে ভাইব্রেন্টের দ্বারা সোজা প্রবাহিত হয়, কিন্তু এস ওয়েভটা কি আপ অ্যান্ড ডাউন করে প্রবাহিত হয়। এবং এটা অবশ্যই ঠিক, পি ওয়েভের ক্ষেত্রে কি হয়, এলাস্টিসিটির মাধ্যমে আপ ডাউন করতে করতে প্রবাহিত হয়। আর এস ওয়েভটা হচ্ছে সোজা কি হয়, ওই স্ট্রেচিং আর স্কুইজিং এর মাধ্যমে, মানে হচ্ছে গুটিয়ে নেওয়া ছেড়ে দেওয়ার মাধ্যমে প্রবাহিত হয়। বেশ, তাহলে দেখতে পেলাম, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটোই হচ্ছে ঠিক। তাহলে এখন আমরা দেখলাম বোথ এ অ্যান্ড টু বোথ আর রাইট। আমি আলোচনা করবো পুরো কোশ্চেন। আর একটা কথা তোমাদেরকে এখানে বলে দিই, দাঁড়া আমি একটা রেকর্ডিংটা বন্ধ করে তারপর তোমাদেরকে বলে দিচ্ছি।